সকলে শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে শুরু করে দিচ্ছি ক্লাস। 10 মিনিট হয়ে গেছে। তাহলে আগের দিন আমরা তৃতীয়া বিভক্তি অর্থ প্রকরণ, চতুর্থী বিভক্তি অর্থ প্রকরণ আর পঞ্চমী বিভক্তি অর্থ প্রকরণ পড়েছি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, অতদূর পর্যন্ত সকলেই যেটা পড়ানো হয়েছে আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। যদি না হয় তাহলে আজকেই ক্লাস শুরু হওয়ার আগেই মঙ্গলাচরণের পরে সেগুলো বলতে হবে, ঠিক আছে? ओम वंदे गुरुं शिवं साम्बं दक्षिणामूर्तिमव्ययं यद्वन्दनेन मन्दोऽपि विन्देत् गुरुसमानतां वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। তাহলে আমরা দেখেছিলাম যে তৃতীয় বিভক্তি অর্থ প্রকরণ, চতুর্থী বিভক্তি অর্থ প্রকরণ আর পঞ্চমী বিভক্তি অর্থ প্রকরণ আমরা পড়েছি। আজকের পাঠ আমাদের দ্বিতীয় বিভক্তি অর্থ প্রকরণ আর কর্মকারক সম্বন্ধে আরম্ভ হচ্ছে। তার আগে পূর্বে যে প্রকরণগুলো আমরা পড়েছি সেখানে যদি কোনো অসুবিধা থাকে আমার কাছে স্লাইডও আছে, স্লাইডও বের করানো যেতে পারে। যদি কোথাও কোনো অসুবিধা আছে, হ্যাঁ আজই বলতে হবে সেটার কোনো মানে নেই, পরবর্তীকালেও যদি অসুবিধা থাকলে সেটা বলতে হবে। আজ এখন যদি আগের পাঠে বা আগের ক্লাসের কিছু বক্তব্য আছে তাহলে সেটা এখন বললে ভালো। আচ্ছা, আমি কোনো স্লাইড যদি বের করতে হবে তাহলে স্লাইডও আছে আমার কাছে, সেটাও বের করতে পারি আগের ক্লাসের কিছু। কোনো অসুবিধা নেই তো তাহলে? না স্যার, এমনি নেই, কিন্তু স্যার আগের দিন আপনি একটা স্লাইড, একটা সূত্র ছিল অন্যারাদিত রর্তে দিকছাপ্তা, এইটাতে পদার্থর সময় একটা বলেছিলেন যে কিছু ওই বহুবচন হবে না, কোথাও একটা ওই অন্যারাদিতা ওইখানে যাহা ইয়াহা এরকম ছিল। ওখানটা কি বলেছিলেন ভুলে গেছিলাম, তার নোট করতে পারিনি। আচ্ছা, এইটা তো এই যে এখানে এখানে সমাস যেখানে হয় দ্বন্দ্ব সমাস, তো সেখানে দ্বন্দ্ব সমাস দুই ধরনের হয়। একটা হচ্ছে কি ইতর ইতর যোগ দ্বন্দ্ব, আর একটা হচ্ছে কি সমাহার দ্বন্দ্ব, ঠিক আছে? এরপরে ইতর ইতর যোগ দ্বন্দ্ব, যেখানে বেশিরভাগ ইতর ইতর যোগ দ্বন্দ্ব যেখানে হয় সেখানে হচ্ছে বহুবচন হয়, ঠিক আছে? কিন্তু ইতর ইতর যোগ দ্বন্দ্ব আর সমাহার দ্বন্দ্ব কোথায় কোথায় হবে তার কিছু নির্দেশ আছে। হ্যাঁ, এরপরে এখানে এই যে এখানে অনেকগুলো শব্দ আছে, তাদের দ্বন্দ্ব সমাস করা হয়েছে। অন্যশ্চ আরাচ্চ ইতরশ্চ ঋতেচ দীপ শব্দশ্চ অঞ্চুত্তর পদঞ্চ। হ্যাঁ, এখানে পুংলিঙ্গ শব্দও আছে, এখন স্ত্রীলিঙ্গ শব্দও আছে, ঠিক আছে? তো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ যদি পুংলিঙ্গ আর নপুংসক লিঙ্গ শব্দ যদি থাকে সেখানে নপুংসক লিঙ্গেরই প্রাধান্যতা হয়। আর নপুংসক লিঙ্গ অনুযায়ী শব্দের স্বরূপ বেশিরভাগ স্থলে হয়। লিঙ্গ সম্বন্ধে ব্যাকরণ শাস্ত্রে কোনো সেরকম নিয়ম নেই। হ্যাঁ, বলাই হয় যে লিঙ্গম হি অশিষ্যম লোকাশ্রয়ত্বৎ লিঙ্গস্য। লিঙ্গ বিষয়ে কোনো নিয়ম করতে ভগবান পাণিনিও বারণ করে গেছেন। পরবর্তীকাল আচার্যরাও লিঙ্গ বিষয়ক কোনো নিয়ম কিন্তু করেননি। ঠিক আছে? লিঙ্গ লোকে যেরকম হয় সেরকম ভাবেই আমাদেরকে লিঙ্গ অনুযায়ী করতে হবে আর কি। এখানেই সেটা বলেছিলাম যে দ্বন্দ্ব সমাস এখানে করলে, এখানে বহু সমাহার দ্বন্দ্ব করলে সেখানে বহু বচন হবে না, এক বচনই করতে হবে, নপুংসক লিঙ্গ হবে। তখন অন্য আরাধিতরার্থে দিক শব্দান চুত্তর পদা যাহি
প্রথম আর এক বচনে যেরকম রূপ হয় বাড়ি শব্দে সেরকম রূপ হবে। তৈহি ইউক্তম না বলে তেন ইউক্তমও করতে পারি, যেহেতু এক বচন আছে। তেন ইউক্তমিতি অন্যারাদিতরর্থে দিক্শব্দান চু উত্তরপদা যাহি ইউক্তম তস্মিন অন্যারাদিতরর্থে দিক্শব্দান চু উত্তরপদা যাহি ইউক্তে। এই বিষয়ে বলা হয়েছিল ওখানে। সমাহার দ্বন্দ্ব করলে সেখানে এক বচনই হবে, আর ইতরেতর দ্বন্দ্ব করলে সেখানে বহু বচন হতে পারে। এরপরে আমরা এখানে সূত্রে যেহেতু এগুলো সব অব্যয়ী আছে, সমাহার দ্বন্দ্ব এখানে করেছি, এই বিষয়ে বলেছিলাম। ঠিক আছে। আর কিছু? না স্যার, আমার আর কিছু নেই। হুম। প্রেজেন্টেশন সবাই সকলে দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। আচ্ছা। তাহলে আজ আমরা দ্বিতীয় বিভক্তি অর্থ প্রকরণ অথবা কর্মকারক সম্বন্ধে পড়ব। স্যার আপনি কি অ্যাটেন্ডেন্স নিয়ে নিলেন? হ্যাঁ, নিয়েছি। স্যার আমি শ্রাবন্তী, আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে হ্যাঁ, দেবেন? নেওয়া হয়েছে, আপনার নেওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, আরেকটা আমার এমনি ছিল যে আমরা তো এইগুলো দ্বিতীয়টায় কর্মবিভক্তি করছি, আর যখন পঞ্চমী করেছিলাম তখন কর্ম প্রবচনীয় সংজ্ঞা যে বলা হয়েছিল, তো ওইখানেও কর্ম প্রবচনীয় কেন মানে বলা হচ্ছে সেইটা? সেখানে হচ্ছে একটা বিশেষ নাম দেওয়া হচ্ছে, কর্মপ্রবচনীয় একটা বিশেষ নামকরণ করা হচ্ছে। যেমন কর্ম একটা নামকরণ করা হয়েছে, সেখানে দ্বিতীয় বিভক্তির বিধান করা হচ্ছে। ঠিক তেমনি কিছু কিছু বিষয়ের কর্মপ্রবচনীয়, এখন এটাই জানতে হবে যে কর্মপ্রবচনীয় একটা নাম। কিছু কিছু বিষয়ের কিছু কিছু শব্দের আমরা সেই অর্থের যখন দ্যোতক হচ্ছে তখন সেগুলোকে আমরা কর্মপ্রবচনীয় নামকরণ করছি। নাম শুধুমাত্র এ বি সি ডি এরকম নামকরণ করছি শুধুমাত্র, যে এটাকে কর্মপ্রবচনীয় বলবো, এটাকে কর্মপ্রবচনীয় বলবো, এটাকে কর্মপ্রবচনীয় বলবো, এরকম ভাবে কিছু নামকরণ করলাম। যেমন কি উদাহরণ আছে বলুন, একটা উদাহরণ। ওই তো অপপরি, ওইগুলো করার সময়। অপপরিবর্জনে আং মর্যাদা বচনে। ঠিক আছে, এখন অপপরিবর্জনে এই সূত্রটা যদি আমরা দেখি, এই সূত্রের দ্বারা কি করছে, অপ আর পরি এই দুটো যে নিপাত বা অব্যয় যাই বলি না কেন, তাদের নামকরণ করা হচ্ছে, একটা বিশেষ নাম দেওয়া হচ্ছে কর্মপ্রবচনীয়। কখন এই নামটা হবে? সব সময় হবে না। যখন বর্জন অর্থের দ্যোতক হবে অপ অথবা পরি, তখনই তাদের নামকরণ হবে। হ্যাঁ, নিপাতদের অনেক ধরনের অর্থ স্বীকার করা হয়েছে। নিপতন্তি উচ্চাবচেষু অর্থেষু ইতি নিপাতাহা। নিরুক্তে নিপাত শব্দের অর্থ কি ব্যুৎপত্তি দেখানোর সময় এরকম বলা হয়েছে, নিপতন্তি উচ্চাবচেষু অর্থেষু ইতি নিপাতঃ। মানে বিভিন্ন ধরনের অর্থের বোধক যেগুলো হয় তাদেরকে নিপাত বলা হয়। মানে নিপাতাহ অনেক অর্থাহ, নিপাতের অনেক রকম অর্থ হয়। ঠিক আছে, এরপরে অপপরি এর অন্যান্য অর্থও আছে, কিন্তু যখন বর্জন অর্থের দ্যোতক হবে, বর্জন অর্থকে বোঝাবে, বর্জন অর্থের অভিব্যঞ্জক হবে, তখন তাকে আমরা এই কর্মপ্রবচনীয় হিসাবে বুঝবো। যেমন একজন পুরুষ, সে যখন রন্ধনশালাতে পাককার্য করছে তখন তাকে আমরা পাচক হিসাবে জানবো। সেই পুরুষই আবার যখন অধ্যাপনা করতে যাবে তখন তাকে আমরা অধ্যাপক বা শিক্ষক হিসাবে জানবো। সেই যখন আবার ড্রাইভার হবে তখন আমরা তাকে চালক হিসাবে জানবো। ঠিক তেমনই এখানেও অপ অথবা পরি তাদের অন্যান্য অনেক অর্থ থাকতে পারে, কিন্তু তারা যখন বর্জন অর্থের দ্যোতক হবে বা বর্জন অর্থকে বোঝাবে, তখন তাদের একটা বিশেষ নামকরণ দেওয়া হচ্ছে কর্মপ্রবচনীয়।
এরপরে এই যে নামকরণটা দিলাম তার একটা ফলও নিশ্চয়ই বলতে হবে, তো তার ফল বলা হচ্ছে ওই পঞ্চম্যপাং পরিভিহি এই সূত্রের দ্বারা। সেখানে কি বলছে যে কর্মপ্রবচনীয় সংজ্ঞক অপপরি যদি থাকে অথবা আং যদি থাকে তৎযোগে কি হবে, পঞ্চমী বিভক্তি হবে। ঠিক আছে, যেমন উদাহরণ হচ্ছে কি অপহরেহে সংসারহ। এখানে এই বাক্যের অর্থ কি, হরিকে ছেড়ে সংসার, মানে সংসারের মধ্যে, সংসার মানে কি, সংসার মানে হচ্ছে জন্ম মৃত্যু চক্র। সেই জন্ম মৃত্যু চক্র, তার মধ্যে কিন্তু হরির প্রবেশ নেই, মানে হরি জন্ম মৃত্যু চক্র থেকে ভিন্ন, সেখানে সে পড়েনি। অপহরেহে সংসারহ, এটা হচ্ছে বাক্যের অর্থ। এখন এই বাক্যে এই যে বর্জন অর্থটা বোঝালো যে হরিকে বর্জন করে সংসার, এখানে এই বর্জন রূপ অর্থের বোধককে বা দ্যোতককে তো অপ এই শব্দ, তার জন্য অপ এখানে কি বর্জন রূপ অর্থের দ্যোতক, এই জন্য তার অপপরিবর্জনে এই সূত্রের দ্বারা কর্মপ্রবচনীয় সংজ্ঞা হচ্ছে। যখন কর্মপ্রবচনীয় সংজ্ঞা হয়ে যাচ্ছে তখন সেই কর্মপ্রবচনীয় যুগে পঞ্চমী বিভক্তি হচ্ছে অপহরেহে সংসারহ, এরকম বাক্যের প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কর্ম ভিন্ন, কর্মপ্রবচনীয় ভিন্ন। আমরা কর্মপ্রবচনীয় কর্মকারকের হবে এরকম কিছু নেই, কর্ম শব্দটা ওখানে তার কোনো অর্থ নেই, একটা নাম। হ্যাঁ, এমন এমন নাম থাকে যে নামের অর্ধেকটাও একটা আলাদা নাম হতে পারে, তো কর্মপ্রবচনীয় সেরকমই, কিন্তু সেই অর্ধেকটা নামের কোনো অর্থ থাকে না। ঠিক তেমনি কর্মপ্রবচনীয় যেখানে কর্ম আছে তার কোনো অর্থ নেই, শুধু এরকম আমাদের এখন বুঝতে হবে আপাতত যে কর্মপ্রবচনীয় একটা সংজ্ঞা, একটা নাম, তার বিশেষ বিশেষ কিছু নিপাতের এই নামকরণ করা হয় বিশেষ বিশেষ অর্থের দ্যোতক হলে। ঠিক আছে, হ্যাঁ তাহলে আজকে আমাদের দ্বিতীয় বিভক্তি প্রকরণ, সেখানে প্রথম সূত্র আমাদের আছে কর্ম কর্তুরীপ্সিততমম কর্ম। দ্বিতীয় বিভক্তি হচ্ছে অম ঔট সস, সু ঔ জস এখানে প্রথম বিভক্তি, তারপরে অম ঔট সস এই তিনটা বিভক্তিকে দ্বিতীয় বিভক্তি বলা হয়। সেই দ্বিতীয় বিভক্তির বিধান কোথায় হয় সেটা আমরা পরবর্তীকালে সূত্রে দেখব। এখন আমাদের যে প্রকরণটা শুরু হচ্ছে সেখানে এই তিনটা বিভক্তির বিধান করা হয় বলে এই তিনটা বিভক্তির কি কি অর্থ, এই অম ঔট সস এই দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয়ার একবচন, দ্বিতীয়ার দ্বিবচন, দ্বিতীয়ার বহুবচন, তাদের কি অর্থ, সেই অর্থগুলো এই প্রকরণের দ্বারা বলা হচ্ছে বলে এই প্রকরণটাকে দ্বিতীয় বিভক্তি অর্থ প্রকরণ বলা হয়। অনেক সময় পরীক্ষাতে বিশেষ করে কোনো ইন্টারভিউতে এরকম জিজ্ঞেস করে যে সিদ্ধান্ত কৌমুদী তো কারক প্রকরণ, তাহলে কিন্তু ওখানে কারক প্রকরণের নাম তো দেওয়া নেই, নাম কি দেওয়া হয়েছে বিভক্তি অর্থ প্রকরণ। কেন দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে এটাই, আগেও বলেছিলাম, বিভক্তির অর্থ এখানে বলা হচ্ছে, যদি এটাকে কারক প্রকরণ বলা হতো তাহলে প্রথমাটাকেও কারক বলা হয়, প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী সপ্তমী এদের অন্তর্ভাব তো সম্ভব ছিল, কিন্তু ষষ্ঠী বিভক্তির অন্তর্ভাব কোনো দিন সম্ভব ছিল না, কারণ ষষ্ঠী বিভক্তিটা কোনো কারক বিভক্তি নয়, সেটা আলাদা একটা বিভক্তি। সেই জন্য ষষ্ঠী বিভক্তির জন্য আলাদা প্রকরণ করতেই হতো। এই জন্যে সর্বসাধারণভাবে এখানে এই সাতটা বিভক্তির অর্থ যেহেতু এখানে বলা হয়েছে, এই জন্য বিভক্তি অর্থ প্রকরণ এর নাম। প্রথম সূত্র আমরা বললাম কি, কর্মসংজ্ঞা বিধায়ক সূত্র, কর্তুরীপ্সিততমম কর্ম। এই সূত্রে আমরা দেখতে अस्मिन् सूत्रे एतत् कर्मसंज्ञा विधायकं मुख्यं सूत्रमस्ति, तत्र कर्तुः ईप्सिततमं कर्म इति त्रीणि पदानि अस्मिन् सूत्रे विद्यन्ते। अस्माभिः दृश्यते कर्तुः इत्यत्र षष्ठी विभक्तिः अस्ति, ईप्सिततमम् इत्यत्र प्रथमा विभक्तिः अस्ति, किञ्च कर्म इत्यत्रापि प्रथमा विभक्तिः अस्ति, एवञ्च कर्तुः इति षष्ठ्यन्तं पदमस्ति, ईप्सिततमम् इति प्रथमान्तं पदमस्ति, कर्म इति प्रथमान्तं पदमस्ति,
अत्र कर्म इति संज्ञाबोधकं पदं नाम अनेन सूत्रेण कर्म संज्ञा विधीयते। अत्र कारके इति एकम् अधिकारसूत्रमस्ति, तस्य अधिकारः आगच्छति। कारके इत्यत्र प्रथमार्थे सप्तमी विभक्तिः अस्ति, ततश्च कारके इत्यस्य कारकम् इत्यर्थः। कारकं किम् इति चेत् क्रियाजनकं कारकम् इति अस्माभिः प्रागेव उक्तमस्ति। तर्हि यत् क्रियाजनकं तदेव कारकम् इत्यतः अत्र क्रियया इति पदस्यापि अध्याहारः भवति। अत्र ईप्सिततमं वस्तुतः यया रीत्या अस्माभिः सूत्रार्थः वर्णितः अस्ति, क्रियापदस्य अध्याहारे कोऽपि लाभः नास्ति, अस्य अध्याहारः न कर्तव्यः वस्तुतः। सूत्रे अस्माभिः एकं पदं दृष्टमस्ति ईप्सिततमं, तस्य अत्र ईप्सितपदस्य अर्थः लिखितः अस्ति। ईप्सितपदम् अत्र पारिभाषिकम् अस्ति, एवञ्च ईप्सितपदस्य ईप्सिततमपदस्य प्रकृत धातुवाच्य व्यापार प्रयोज्य फलाश्रयभूतम् इत्यर्थः कृतः अस्ति। कर्तुः इत्यत्र षष्ठी विभक्तिः अस्ति, तस्य च कर्तुः ईप्सित पदार्थे वृत्तित्व संबंधेन अन्वयः अस्ति। ततश्च कर्तुः ईप्सिततमम् इति सम्पूर्णस्य वाक्यस्य कर्तृवृत्ति प्रकृत धातुवाच्य व्यापार प्रयोज्य फलाश्रयभूतम् इत्यर्थः अस्ति। एवञ्च सूत्रार्थः भवति कर्तृवृत्ति प्रकृत धातुवाच्य व्यापार प्रयोज्य फलाश्रयभूतं यत् तत् कारकसंज्ञं सत् कर्मसंज्ञं भवति। यद्रीत्या मया सूत्रार्थः वर्णितः अस्ति, अवगमने क्लेशः भवति इति ज्ञायते एव, अतः एकवारम् अहं बङ्गभाषया पुनः वदामि एतत्। द्वितीय विभक्ति अर्थ प्रकरणे सर्वप्रथम सूत्र আসছে কি কর্তুরীপ্সিততমম কর্ম। এই সূত্রের দ্বারা কর্ম সংজ্ঞা বিধান হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কি তিনটা সূত্র আছে, একটা হচ্ছে তিনটা পদ আছে, একটা হচ্ছে কর্তুহু, একটা ঈপ্সিততমম আর একটা কর্ম। কর্তুহু এখানে ষষ্ঠী বিভক্তি আছে, ঈপ্সিততমম প্রথম বিভক্তি আছে, কর্ম এখানেও প্রথম বিভক্তি আছে। এই সূত্রে কোনো অনুবৃত্তি আসেনি, শুধুমাত্র কারকে একটা অধিকার সূত্র ছিল, যেখানে প্রথমার্থে সপ্তমী বিভক্তি দেখা যাচ্ছে, সেই কারকে পদের অধিকার এখানে আসছে। এখানে অধ্যাহারেরও বস্তুতঃ কোনো প্রয়োজন নেই। আমি যেরকম ভাবে সূত্রার্থটা লিখেছি সেরকম ভাবে সূত্রার্থ করতে গেলে লাগবে না, অন্য প্রকারে করতে গেলে দরকার আছে। তো এখানে আমরা দেখেছিলাম ঈপ্সিততমম একটা পদ আছে, সেই ঈপ্সিততমম এই পদটাকে আমরা এখানে পারিভাষিক পদ ধরেছি। পারিভাষিক মানে ঈপ্সিত পদটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে আপলি ধাতু আছে, তার সঙ্গে সন প্রত্যয় আছে, তারপরে ত প্রত্যয় আছে, তারপরে তম প্রত্যয় আছে, ঠিক আছে। এরপরে আপলি ধাতু হচ্ছে আপনতি রূপ হয়, মানে প্রাপ্তি অর্থ, তার সঙ্গে সন প্রত্যয়, তার সঙ্গে ত প্রত্যয়, তার সঙ্গে তম প্রত্যয়, এরকম করে তার কোন এইরকম প্রকৃতি প্রত্যয় বিভাগ করে ঈপ্সিত শব্দের অর্থ নির্ণয় এখানে করা ইষ্ট নয় বা করার ইচ্ছা নেই। এই জন্যে যে সকল শব্দগুলির এরকম ভাবে ব্যুৎপত্তি করে অর্থ নির্ণয় ইচ্ছা হয় না আচার্যদের, সেখানে সেই সকল শব্দগুলোকে পারিভাষিক হিসাবে মানা হয়। হ্যাঁ, যেমন ঈপ্সিততমম এই শব্দটার এখানে আচার্যের ইচ্ছা এটা পারিভাষিক শব্দ হোক। পারিভাষিক শব্দ হলে সাক্ষাৎ তার একটা অর্থ আসবে, বিবৃতি করে সেই অর্থের উপস্থিত হয়। যেমন ঈপ্সিততমম এই সূত্রের এই পদের অর্থ এখানে বলা হচ্ছে প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলাশ্রয়ভূতম। তাহলে যে অর্থটা বলা হয়েছে তার থেকেও কঠিন হয়ে গেছে। তাহলে প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলাশ্রয়ভূতম এর কি অর্থ এখন আমরা একটু দেখব। প্রকৃত ধাতু মানে বাক্যে যে ধাতুটা প্রয়োগ করা হচ্ছে তাকে বলা হচ্ছে কি প্রকৃত ধাতু। বাক্যে যে ধাতুর প্রয়োগ করা হবে তাকে বলা হবে প্রকৃত ধাতু।
এখন আমরা জানি যে ধাতুর দুটা অর্থ হয়, কি কি কেউ বলতে পারবেন কি? ফল আর ব্যাপার। একদম ঠিক, ফল আর ব্যাপার। ঠিক আছে, সেখানে ফল আর ব্যাপারের মধ্যে ধাতুর যে অর্থ ফল আর ব্যাপার, সেই ফল আর ব্যাপারের মধ্যে জন্যজনক ভাব আছে। মানে ফল সবসময় হচ্ছে জন্য হয়, আর ফলের জনক হয় ব্যাপার। ব্যাপার মানে কি? ক্রিয়া বা চেষ্টা। তো সেই চেষ্টার দ্বারাই তো কোনো ফলের উৎপত্তি হয়। তার জন্য ফল সবসময় কি হয়? জন্য হয়। আর ব্যাপার সবসময় কি হয়? জনক হয়। হ্যাঁ, তো সেই প্রকৃত ধাতু তার যে বাচ্য অর্থ, বাচ্য অর্থ কি? ব্যাপার। সেই ব্যাপারের দ্বারা প্রয়োজ্য, প্রয়োজ্য শব্দের অর্থ হচ্ছে জন্য বা জাত। তাহলে সেই ব্যাপারের দ্বারা জাত যে ফল, সেই ফলের যেটা আশ্রয়, সেটাই হচ্ছে এখানে ঈপ্সিততম শব্দের অর্থ। কি বলা হচ্ছে তাহলে? বাক্যে প্রযুক্ত যে ধাতু, সেই ধাতুর অর্থ যে ব্যাপার, সেই ব্যাপারের দ্বারা জন্য যে ফল, সেই ফলের আশ্রয় যেটা, সেটাই হচ্ছে ঈপ্সিততম শব্দের এখানে অর্থ। হুম, ঈপ্সিততম শব্দের অর্থ কি বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলবেন? ধাতুর অর্থ কি বলা হয়েছে? ব্যাপার আর ফল। হ্যাঁ, ফল আর হ্যাঁ, ব্যাপার। ফল যেমন কি বলা হচ্ছে? গম ধাতু। তাহলে গম ধাতুর দুটো অর্থ, ফল আর ব্যাপার। তাহলে গম ধাতুর ফল কি? তাহলে হচ্ছে সংযোগ হচ্ছে ফল। হুম, ব্যাপার কি? তো পাদ বিক্ষেপ রূপ ব্যাপার। এই যে ব্যাপার আর ফল বলা হলো, পাদ বিক্ষেপ আর সংযোগ, এদের মধ্যে কিন্তু জন্যজনক ভাব আছে। মানে একটা জনক হবে আর একটা জন্য হবে। সংযোগ যেমন হচ্ছে এখানে জন্য বা জাত, কার দ্বারা জাত হয়? তাহলে পাদ বিক্ষেপ রূপ যে ব্যাপার, সেই ব্যাপারের দ্বারা জাত হচ্ছে সংযোগ। এই জন্য ব্যাপারা জন্য সংযোগ এরকম বলা যেতে পারে। যেতে পারে কিনা? হুম, হ্যাঁ, পারে তো। তো সেটাকেই বলা হচ্ছে এখানে ঈপ্সিত শব্দের অর্থ কি? ঈপ্সিততম শব্দের অর্থ কি? তো ঈপ্সিততম শব্দের অর্থ বলা হচ্ছে যে প্রকৃত ধাতু বাচ্য, মানে বাক্যে প্রযুক্ত যে ধাতু, সেই ধাতুর বাচ্য যে ব্যাপার। বাচ্য মানে কি? অর্থ। ঠিক আছে, তাহলে বাক্যে প্রযুক্ত যে ধাতু, তার যে অর্থ ব্যাপার, সেই ব্যাপারের দ্বারা জন্য যে ফল, সেই ফলের যেটা আশ্রয়, সেটাকেই বলা হচ্ছে ঈপ্সিততম। হুম, সেখানে কর্তুহু তাহলে ঈপ্সিততম শব্দের অর্থ বোঝা গেছে সকলের? হ্যাঁ, হ্যাঁ স্যার। হুম, বাকি সকলের বোঝা গেছে তো? সত্যি? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে সূত্রে আরেকটা পদ আছে কর্তুহু। সেখানে আমরা দেখেছি ষষ্ঠী বিভক্তি আছে। তো কর্তুহু এই পদটার ঈপ্সিততম এই শব্দের সঙ্গে অন্বয় হবে। তাহলে শব্দের সঙ্গে শব্দের যখন আমরা অন্বয় করি, একটা সম্বন্ধের দ্বারা অন্বয় হয়। তো সেই সম্বন্ধটা কি? তো কর্তার সঙ্গে এখানে ব্যাপারের অন্বয় হবে। কোন সম্বন্ধে? তো বৃত্তিত্ব সম্বন্ধে। মানে ব্যাপারটাকে কর্তার মধ্যে থাকতে হবে, মানে বাক্যে যেটা কর্তা, তার মধ্যে থাকতে হবে। তখন সূত্রের অর্থ এরকম হবে, মানে কর্তুরীপ্সিততম এই পদটার অর্থ এরকম হবে: কর্তৃবৃত্তি প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলাশ্রয় ভূতম। তার মানে কি? প্রকৃত ধাতু যেমন যদি বলি গম ধাতু, সেই গম ধাতুর বাচ্য অর্থ যে ব্যাপার, সেই ব্যাপার কিন্তু কর্তাতে থাকতে হবে। তাহলে সেই কর্তৃবৃত্তি যে প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার, সেই ব্যাপারের দ্বারা প্রযোজ্য যে ফল, তার যেটা আশ্রয়, সেই ফল যেখানে থাকবে আর কি, তাকে আমরা কি করব? তার কারক সংজ্ঞা আর কর্ম সংজ্ঞা করব। এই জন্য সূত্রার্থতে লেখা হয়েছে কর্তৃবৃত্তি প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলাশ্রয় ভূতম यत् ফলাশ্রয়ভূতম কারক সংজ্ঞম সৎ কর্ম সংজ্ঞম ভবতি। মানে উদাহরণ দিলে আরো স্পষ্ট করে বোঝা যাবে। হ্যাঁ, কর্তৃবৃত্তি প্রকৃত, এটা হ্যাঁ লঘুভূত লক্ষণ, এটা আরো অনেক বড় লক্ষণ করা যাবে। সামান্য ভাবে এরকম করে সূত্রের অর্থ বর্ণনা করা হয়েছে। প্রথম পর্যায়ের জন্য কর্তৃবৃত্তি প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলাশ্রয়ভূতম কারক সংজ্ঞম সৎ কর্ম সংজ্ঞম ভবতি। তাহলে সূত্রার্থ বোঝা গেল তো সকলের?
উদাহরণ যাই তাহলে উদাহরণে। হ্যাঁ স্যার। হুম আপনার কথা শোনা যাচ্ছে না কিন্তু। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে উদাহরণে যাচ্ছি আমরা। এর উদাহরণ কি আছে তার এই উদাহরণ বোঝার জন্য আর কি এর আগে একটা সূত্র আছে। আচ্ছা, আগে উদাহরণটাই দেখে নিই। হ্যাঁ, যেমন উদাহরণ আছে রামঃ বনম গচ্ছতি। তাহলে রামঃ বনম গচ্ছতি এটা আমাদের কাছে এখন বাক্য আছে। তাহলে এখন সূত্রের সঙ্গে অর্থটা আমরা এখানে সমন্বয় করে করে দেখবো সূত্রের যেটা অর্থ সেটা এই বাক্যে আসছে কিনা। তাহলে কি বলা হয়েছে, কর্তৃবৃত্তি প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার প্রয়োজ্য। তাহলে প্রকৃত ধাতু মানে বাক্যে প্রযুক্ত যে ধাতু। হ্যাঁ, এখন আমাকে বলতে হবে রামঃ বনম গচ্ছতি এখানে এই বাক্যে কি ধাতু আছে? গম ধাতু। গম ধাতু। যাওয়া অর্থে। হ্যাঁ, গম ধাতুর এখানে অর্থ কি? তাহলে প্রকৃত ধাতু গম ধাতু। প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার কি আছে এখানে ব্যাপার? পাদ বিক্ষেপ। পাদ বিক্ষেপ রূপ ব্যাপার। সেই ব্যাপারটা এখানে রামবৃত্তি কিনা? হ্যাঁ। রামবৃত্তি। তাহলে কর্তৃবৃত্তি প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার এখানে কি ব্যাপার হচ্ছে? পাদ বিক্ষেপাদি রূপ ব্যাপার। সেই ব্যাপারের জন্য ফল কি আছে এখানে? বনকে প্রাপ্তি করা। সংযোগ রূপম ফলম। কর্তৃবৃত্তি প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার পাদ বিক্ষেপাদি ব্যাপার তজ্জন্যম ফলম সংযোগ তদাশ্রয়ভূতম কিমস্তি। সেই ফলের আশ্রয়ভূত কি আছে? বন। এই জন্য বনের কি হবে? কর্মসংজ্ঞা হবে। ঠিক আছে। দ্বিতীয় উদাহরণ দেখবো এখানে কি আছে, দেবদত্তঃ ওদনম খাদতি। अत्र प्रकृतधातुः खाद्धातुः प्रकृतधातुवाच्य व्यापारः। खाद्धातुर व्यापार की? গলদ্ধ করা। गलबिल अधसंयोगानुकूल हनुचालनादि व्यापारः। गलबिल अधसंयोगानुकूल हनुचालनादि व्यापार। हनु মানে হচ্ছে আমাদের যে চোয়াল, সেটাকে কি বলা হয়? সেটাকে হনু বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে গলবিল, হ্যাঁ, আমাদের যে গলা আছে সেখানে সে তার অধভাগে সংযোগ হবে এরকম সংযোগ হচ্ছে এখানে ফল, এখানেও সংযোগ হচ্ছে ফল। আর হনু চালন সেটা হচ্ছে ব্যাপার। তাহলে খাদ ধাতুর ব্যাপার কি এখানে? হনু চালনাদি ব্যাপার। সেটা দেবদত্ত বৃত্তি। এই জন্য কর্তৃবৃত্তি প্রকৃত ধাতু বাচ্য ব্যাপার হনুচালনাদি ব্যাপার তজ্জন্যম ফলম সংযোগ রূপম ফলম তদাশ্রয় কি আছে? উদনের আছে। এই জন্য, কারণ উদন গলার মধ্যে যাবে তো, তাহলে সংযোগ উদনে আছে, এই জন্য উদনের কর্মসংজ্ঞা হচ্ছে। তৃতীয় উদাহরণ দেখবো কি আছে, চৈত্রঃ তণ্ডুলম পচতি। অত্র প্রকৃত ধাতু কহ? পচ ধাতু। ধাতু। পচ ধাতু। पच धातु वाच्य व्यापारः বিক্লিত পাকাদি অনুকূল ব্যাপার। विक्लित्य अनुकूलः चुल्युपर उपरधारणादि रूप व्यापारः। হ্যাঁ। तज्जन्यं फलं सच व्यापारः अत्र कर्तृवृत्ति अस्ति, चैत्रवृत्तिः अस्ति। अतः कर्तृवृत्ति प्रकृत धातुवाच्य व्यापारः चुल्युपरि धारणादि व्यापारः। বিক্লিপ্তিটা তো ফল। বিক্লিপ্তি অনুকূল। অনুকূল শব্দের অর্থ হচ্ছে জনক। বিক্লিপ্তি জনক যে চুল্যুপরি ধারণাদি ব্যাপার। হ্যাঁ, অগ্নি প্রজ্বলনাদি ব্যাপার। তজ্জন্যম ফলম বিক্লিপ্তিः तदाश्रयभूतम् आश्रयभूतः तण्डुलः तस्य कर्मसंज्ञा भवति। एवं कर्मसंज्ञायां सिद्धौ तस्य फलं किमिति प्रकृतसूत्रेण प्रदर्श्यते।
अतः सूत्रम् आगच्छति कर्मणि द्वितीया। कर्मणि द्वितीया इति विधिसूत्रमस्ति। अनेन सूत्रेण द्वितीया विभक्तेः विधानं भवति। अत्र सूत्रे कर्मणि इति सप्तम्यन्तं, द्वितीया इति प्रथमान्तम् एवं च द्विपदात्मकं सूत्रविदम्। अत्र सूत्रे अनभिहिते इत्यस्य अधिकारः आगच्छति। अनभिहिते इत्यस्य अनुक्ते इत्यर्थः। एवं च अनभिहिते कर्मणि द्वितीया विभक्तिः भवति इति सूत्रार्थे जाते। कस्मात् द्वितीया विभक्तिः भवति इति जिज्ञासायाम् उपस्थितत्वात् कर्मवाचक प्रातिपदिकमेव गृह्यते। ततश्च अनभिहिते कर्मणि कर्मवाचक प्रातिपदिकात् द्वितीया विभक्तिः भवति इति सूत्रार्थः जायते। सूत्रार्थः अवगतः खलु? आम्। अनुक्ते कर्मणि कर्मवाचक प्रातिपदिकात् द्वितीया विभक्तिः भवति। अत्र वस्तुतः इतोपि परिष्कृत अर्थः कर्तुं शक्यते। यतः कर्मणि द्वितीया इति सूत्रे एव द्वेपैर्द्विवचनैकवचने इति एकं सूत्रमस्ति। अपि च बहुषु बहुवचनम् इति एकं सूत्रमस्ति। किञ्च ज्ञाप्रातिपदिकात् इति एकं सूत्रमस्ति। अपि च सौजस् मौढ् षष्ठाभ्यां भिस् ज्ञेभ्यां भस् इत्यादि सूत्रमस्ति। तानि सर्वाणि अपि सूत्राणि अत्र आगच्छन्ति। आगत्य च तेषां समेषां सूत्राणाम् एकवाक्यता भवति। ततश्च कर्मगतैकत्वे कर्मवाचक प्रातिपदिकात् द्वितीयैकवचनं भवति। कर्मगत अनुक्ते कर्मगत अनभिहित कर्मगत द्वित्वे कर्मवाचक प्रातिपदिकात् द्वितीया द्विवचनं भवति। अपि च अनभिहित कर्मगत बहुत्वे कर्मवाचक प्रातिपदिकात् द्वितीया बहुवचनं भवति इति एकः पन्थः अस्ति सूत्रार्थवर्णने। अपरोऽपि पन्थः अस्ति। अनभिहिते कर्मगत द्वित्वे कर्मगत एकत्वे कर्मवाचक प्रातिपदिकात् द्वितीयैकवचनं भवति। अनभिहिते कर्मगत द्वित्वे कर्मवाचक प्रातिपदिकात् द्वितीया द्विवचनं भवति। अनभिहिते कर्मगत बहुत्वे कर्मवाचक प्रातिपदिकात् द्वितीया बहुवचनं भवति इति द्वाभ्यां पतिभ्याम् अस्य सूत्रस्य अर्थः परिष्क्रियते। सामान्यतः एवं मनसि स्थापनीयमस्ति। अनभिहिते कर्मणि कर्मवाचक प्रातिपदिकात् द्वितीया विभक्तिः भवति। यदि कर्मगत एकत्वस्य विवक्षा भवति तदा एकवचनं, यदा कर्मगत द्वित्वं विवक्ष्यते तदा द्विवचनं, कर्मगत बहुत्वं विवक्ष्यते चेत् बहुवचनम्। एवं रीत्या अस्य सूत्रार्थः वर्णनीयः अस्ति। शास्त्रे एतत् सूत्रम् आदाय वस्तुतः अनभिहिते इति सूत्रमेव आदाय बहु विचारः अस्ति। तत्र बहवः पक्षाः उपस्थापिताः, खण्डिताश्च। तत्रैव पक्षद्वय वर्णनकाले इत्थमस्य सूत्रस्य वर्णना क्रियते। अत्र विस्तरभयात् तादृशव्याख्यानं मास्तु। केवलं साधारणतया एवं सूत्रार्थः भवति तावदेव मनसि स्थापनीयम्। अनभिहिते कर्मणि कर्मवाचक प्रातिपदिकात् द्वितीया विभक्तिः भवति। उदाहरणं दृष्टवन्तः एव वयं। रामः वनं गच्छति इत्यत्र वनस्य कर्मसंज्ञा कर्तुरीप्सिततमं कर्म इति सूत्रेण विहिता अस्ति। अतः रामः वनं गच्छति इत्यत्र वनस्य कर्मसंज्ञा भवति। अपि च गच्छति इत्यत्र ति प्रत्ययः कस्मिन् अर्थे अस्ति? कर्तरि अर्थे। कर्तरि अर्थे अस्ति। अतः कर्म अनुक्तमस्ति। एवं च वनं यत् कर्म अस्ति तद् अनुक्तमस्ति। अतः अनुक्ते कर्मणि कर्मवाचक प्रातिपदिकमस्ति वन प्रातिपदिकं। तस्मात् प्रातिपदिकात्
एकत्व विवक्षायां द्वितीय एकवचनं भवति, अतः रामः वनं गच्छति इति वाक्यप्रयोगः सिद्ध्यति। तथैव देवदत्तः ओदनं खादति इत्यत्र ओदनस्य कर्मसंज्ञा भवति, खादति इत्यत्र तिप्रत्ययः कर्तरी अस्ति, अतः कर्म अनुक्तमस्ति। एवञ्च अनुक्ते कर्मणि कर्मवाचक प्रातिपदिकमस्ति ओदन प्रातिपदिकं, तस्मात् द्वितीयैकवचनम् एकत्व विवक्षायां द्वितीयैकवचनं जातमस्ति, अतः देवदत्तः ओदनं खादति एवं प्रयोगः भवति। अपरम् उदाहरणमस्ति चैत्रः तण्डुलं पचति, अत्रापि अस्माभिः दृष्टं तण्डुलस्य कर्मसंज्ञा भवति कर्तुरीप्सिततमं कर्म इति सूत्रेण। एवं पचति इत्यत्र तिप्रत्ययः कर्तरी अस्ति, अतः कर्ता उक्तः कर्म अनुक्तमस्ति। एवञ्च अनुक्ते कर्मणि कर्मवाचक प्रातिपदिकमस्ति अत्र तण्डुलप्रातिपदिकं, तस्मात् एकत्वविवक्षायां द्वितीयैकवचनं भवति, अतः चैत्रः तण्डुलं पचति इति प्रयोगः सिद्ध्यति। एवं कर्तुरीप्सिततमं कर्म कर्मणि द्वितीया इत्यनयोः सूत्रयोः अर्थवर्णनम् उदाहरणं समन्वयश्च अस्माभिः दृष्टः अस्ति। अत्र कर्तुरीप्सिततमं कर्म किञ्चन कर्मणि द्वितीया इत्यनयोः सूत्रयोः बोधः न जातश्चेत् प्रष्टव्यः। এই দুটো সূত্রের অর্থ যদি না বোঝা গেছে কোনো কিছু, তাহলে এখনই বলতে হবে। প্রথমে ছিল কর্তুরীপ্সিততমম কর্ম, এই সূত্রে কোথাও যদি বুঝতে অসুবিধা হয়েছে বা এমন কোনো প্রসঙ্গ বা কোনো প্রশ্ন যদি আছে, তাহলে কোনো অসুবিধা আছে কি? হ্যালো, আচ্ছা, আমি একটা প্রশ্ন করব। प्रश्न তরি রামः বনম গচ্ছতি, প্রশ্নটা আমি বাংলাতেই করছি, সকলে না হলে বুঝতে পারবেন না হয়তো। এখানে রামः বনম গচ্ছতি, এখানে সংযোগ হচ্ছে ফল, সেটা হচ্ছে প্রকৃত ধাতুবাচ্য যে ব্যাপার, তার জন্য ফল হচ্ছে এখানে সংযোগ, তার আশ্রয় হচ্ছে এখানে বন, এই জন্যে বনের কর্মসংজ্ঞা হচ্ছে। এখন এমন তো হতে পারে যে রামः কাশিম গচ্ছতি না প্রয়াগম, এরকম কোন উদাহরণ যদি হয়, রামः কাশিম গচ্ছতি না প্রয়াগম, এখানে কাশিম গচ্ছতি এটা যদি না বলা হয় এরকম, রাম দেবদত্তः কাশিম গচ্ছন পথিমৃতः, হ্যাঁ, কাশিম গচ্ছন পথিমৃতः বাক্য আছে। কি বাক্য আছে? देवदत्तः काशीं गच्छन् पथिमृतः। কাশিম গচ্ছন পথিমৃতः মানেটা কি বাক্যের? মানে কাশী যেতে যেতে কাশি যাওয়ার পথে মৃত হলেন। পথে মারা গেছে। এখন এখানে প্রকৃত ধাতু কি? কম ধাতু, সেই ধাতুর
অর্থ কি? সংযোগ। ব্যাপার হচ্ছে পাদবিক্ষেপ, তার জন্য ফল হচ্ছে সংযোগ। সেই সংযোগের আশ্রয় এখানে কাশি কি? না স্যার, ফলপ্রাপ্তি হয়নি, কিন্তু ফল- ব্যাপার আছে ওখানে। হ্যাঁ, ব্যাপার আছে, কিন্তু ফলের ফল হচ্ছে সংযোগ, তার যেটা আশ্রয়। হুম হয়নি এখানে, তাই তো? তাহলে হুম। এর কি করে কর্ম এখানে কাশিম গচ্ছন পথিমৃত হয়, কাশিম এখানে দ্বিতীয়া কি করে হলো কর্মতে, তাহলে কর্ম কি করে হলো? এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, দ্বিতীয় যে প্রয়োগটা বললাম, আহ, দেবদত্ত কাশিম গচ্ছতি ন প্রয়াগম। কাশিম এটা গচ্ছতি। গত্যার্থ কর্মণি। হুম। এর একটা সূত্র আছে না, গত্যার্থ কর্মণি দ্বিতীয় চতুর্থ চেষ্টায় মানধ্বনি। কর্ম হলে তো হবে, এখানে কর্মই তো হচ্ছে না। তার অর্থ কি? গত্যর্থ কর্মণি দ্বিতীয় চতুর্থ চেষ্টায় মনধ্বনি। অর্থ কি সূত্রের? গ্রামায় গ্রামং বা গচ্ছতি। অর্থ অর্থ বাংলাতে অর্থ ওটা কি? গত্যে অর্থ গত্যার্থ ধাতুর ধাতু যেটা কর্ম, সেখানে কর্ম দ্বিতীয়া আর চতুর্থী বিভক্তি হবে। এটা হচ্ছে প্রথমত অর্থ। সেখানে চেষ্টা হলো। চেষ্টা হবে। প্রথমত অর্থ হচ্ছে এটা, গদ্য অর্থ ধাতুর যেটা কর্ম, সেখানে দ্বিতীয়া আর চতুর্থী হবে। এখন এখানে কর্মই তো হচ্ছে না, ঠিক আছে? তাহলে একটা অর্থ, একটা কি, কাশিম গচ্ছন পথিমৃত, এই জায়গাতে কি করে কর্মসংজ্ঞা হচ্ছে। দ্বিতীয়ত কাশিম গচ্ছতি ন প্রয়াগম। কাশিম গচ্ছতি ন প্রয়াগম, এখানে কাশি তো যাচ্ছে, সংযোগের আশ্রয় কি হচ্ছে? কাশি। প্রয়াগ যাচ্ছে না, তাহলে প্রয়াগের হুম অকথিতাঞ্চ আসবে নাকি এখানে? না না, অকথিত অংশ হলে তো অন্য কারকের প্রাপ্তি থাকবে। হ্যাঁ। তাহলে কাশিম গচ্ছতি ন প্রয়াগম, এখানে প্রয়াগের কি করে কর্মসংজ্ঞা হচ্ছে? ব্যাপারকে প্রধান ধরা হয়, যেহেতু ব্যাপার আছে সেই জন্য তো হতে পারে। না, ব্যাপার থাকলে কি করে হবে? আমাদের কি বলেছে? না, ব্যাপার তো ফলের শব্দ। যে দুটো- ফলের যে দুটো অর্থ, ব্যাপার এবং ধাতুর যে দুটো অর্থ, ফল এবং ব্যাপার, তার মধ্যে তো বৈয়াকরণরা ব্যাপারকেই প্রধান ধরে। ব্যাপারকে প্রধান ধরে, তার সঙ্গে এখানে তো সম্বন্ধ নেই কোনো। সূত্রে কি বলা হয়েছে? সূত্রের অর্থ কত দূর এসছে? তাহলে ফলের বলার কি ছিল? ব্যাপারই বলে দিতেন সূত্রে। ফলের বিষয় নিয়ে আসার কোনো ব্যাপারই দরকারই ছিল না। হুম। তাহলে স্যার এখানে হয়তো অন্য কোনো নিয়ম আছে, যে কোনো ভাবে তো সিদ্ধ করেছেন ওনারা। আর সেটাই তো আমি জিজ্ঞেস করছি। ঠিক আছে, তো এই সূত্রের দ্বারাই হবে। তার জন্য এই সূত্রের বললাম না যে অর্থটা আমরা এখন অনেক ছোট দেখছি। হ্যাঁ, এই অর্থটা হচ্ছে অনেক ছোট, এই অর্থটা আরো পরিষ্কৃত হবে। হ্যাঁ, তখন সম্পূর্ণ সূত্রের কর্তৃবৃত্তি প্রকৃত ধাতু বাচ্য প্রধানীভূত ব্যাপার প্রয়োজ্য প্রকৃত ধাত্বর্থ ফলাশ্রয়ত্বেন ইচ্ছোদ্দেশ্যম অতদূর আসবে। ইচ্ছোদ্দেশ্যম ইচ্ছোদ্দেশ্যত্বেন বিবক্ষিতম, এরকম ভাবে আসবে আরো অতদূর। তখন সেই জায়গাগুলো তো হয়ে যাবে। তো কিরকম ভাবে সমাধান? এরকম বলতে হবে যে কাশিম গচ্ছন পথিমৃত, এখানে যদিও ফলের আশ্রয় সেটা কাশি হচ্ছে না, কিন্তু ফলের আশ্রয়ের রূপে হওয়ার ইচ্ছা ছিল। তার জন্য ফলাশ্রয় রূপে ইচ্ছার যেটা উদ্দেশ্য, যে এটা ফলের আশ্রয় হোক, এরকম ইচ্ছার যেটা উদ্দেশ্য হবে, তারও কর্মসংজ্ঞা হবে এই সূত্রের দ্বারা। ঠিক আছে? আর দ্বিতীয়ত, এটা আমি ভেবেছিলাম এরকম হতে পারে। দ্বিতীয় হচ্ছে প্রয়াগম কাশিম গচ্ছতি ন প্রয়াগম, এখানে নই আছে, নই মানে নিষেধার্থক আছে। নিষেধার্থক যেখানে থাকে
সেখানে ধাতুর অর্থ চেঞ্জ হয়। ধাতুর অর্থ চেঞ্জ হয় মানে যদি গচ্ছতি মানে কি গমনম করতি, তো তাহলে গচ্ছতি এর অর্থ হচ্ছে কি গমনম, তাই তো। যেখানে ন গচ্ছতি বলবে সেখানে হচ্ছে গমনা ভাব হচ্ছে ধাতুর অর্থ ফল। গমন মানে কি সংযোগ, আর সংযোগা ভাব হচ্ছে সেখানে ধাতুর ফল। তাহলে ন গচ্ছতি মানে এখানে ব্যাপার হচ্ছে পাদবিক্ষেপ। ব্যাপারেরও অর্থ হচ্ছে ব্যাপার এখানে হচ্ছে না, মানে যদি যাচ্ছে। আর কাশিম গচ্ছতি ন প্রয়াগম, এখানে তো ব্যাপার হচ্ছে, কিন্তু এখানে ন গচ্ছতি যেহেতু বলছে তার জন্য ফলটা কি হবে সংযোগা ভাবহ। তাহলে সেই সংযোগা ভাবহ এটা হচ্ছে ফল, সেই ফলের আশ্রয় কে প্রয়াগ। প্রয়াগ। এই জন্য সেখানেও কর্মসংজ্ঞা হবে, এই সূত্রের দ্বারাই হবে। কিন্তু স্যার কাশিমটাও তো কর্মই হচ্ছে। হ্যাঁ, কাশি তো কাশিম গচ্ছতি ন প্রয়াগম ন গচ্ছতি, এটা হচ্ছে সম্পূর্ণ বাক্য। দেবদত্ত কাশিম গচ্ছতি প্রয়াগম ন গচ্ছতি, বা প্রয়াগম ন গচ্ছতি, এটা যদি বাক্য হয় এখানে, মানে প্রথম গাচ্ছাতিটার ওই ফলের মানে আশ্রয় এই এটা বাক্যটা কাশিম হয়ে যাচ্ছে, আর নাগাচ্ছাতির জন্য প্রয়াগামটা হচ্ছে। মানে এরকম বাক্য ধরতে ফলে হবে। দেবদত্ত গৃহম ন গচ্ছতি, এখানে কি করে হচ্ছে, তো এখানে ন গচ্ছতি মানে হচ্ছে সংযোগা ভাব হচ্ছে ফল, তার আশ্রয় গৃহ, এই জন্য হচ্ছে। মানে সংযোগের অভাব হচ্ছে এখানে, সেটাই হচ্ছে ফল এখানে। সেটা ফল। ঠিক আছে। এই কর্তৃপ্সিততম কর্ম আর কর্মণি দ্বিতীয় সূত্র। এরপরে সূত্র আছে, উদাহরণ হয়ে গেছে। এরপরে সূত্র আছে তথাযুক্তম চানিপসিতম। কি সূত্র? তথাযুক্তম চানিপসিতম। এটা হচ্ছে কি কর্মসংজ্ঞা বিধায়ক একটা সূত্র। এতদপি অনেনাপি সূত্রেণ কর্মসংজ্ঞা বিধীয়তে। अत्र सूत्रे त्रीणि पदानि सन्ति। तत्र तथायुक्तम् इति प्रथमान्तं, च इति अव्ययमस्ति, अनीप्सितम् इति प्रथमान्तमस्ति। अत्र कर्तुरीप्सिततमं कर्म इति सूत्रात् कर्म इति प्रथमान्तं पदम् अनुवर्तते, कारक इत्यस्य अधिकारः आगच्छति। अत्रापि सूत्रे तथायुक्तमिति पारिभाषिकं पदमस्ति, एवञ्च तथायुक्तम् इत्यस्य धातुवाच्य व्यापार प्रयोज्य फलाश्रयभूतम् इत्यर्थः कृतः। एवञ्च तथायुक्तम् अनीप्सितमपि कारकं कर्मसंज्ञं भवति इति साधारणतया सूत्रार्थः आयाति। अत्र परिष्कृतसूत्रार्थः एवं भवति, धातुवाच्य व्यापार प्रयोज्य फलाश्रयभूतं यत् अनीप्सितं, अत्र प्रमादः जातः, अनीप्सितं तत् कारकसंज्ञं सत् कर्मसंज्ञं भवति। नाम धातुवाच्य व्यापार प्रयोज्य फलाश्रयभूतं यत् तत् अनीप्सितम् अपि कारकसंज्ञं सत् कर्मसंज्ञं भवति। একবার বলে দিচ্ছি আরো, তথায়ুক্তম চানিপসিতম এই সূত্রের দ্বারাও কর্মসংজ্ঞার বিধান করা হচ্ছে। এখানে তথায়ুক্তম, চ, অনিপসিতম এই তিনটি পদ আছে। তথায়ুক্তম এই এখানে প্রথমা বিভক্তি আছে। চ এটা হচ্ছে একটা অব্যয় যার অর্থ হচ্ছে অপি। অনিপসিতম, চ হচ্ছে এখানে অব্যয় বলতে এখানে নিপাত, এই যে নিপাত চয়ের কোথাও কোথাও অর্থ অন্যান্য অনেক রকম হয়, এখানে চয়ের অর্থ হচ্ছে অপি। অপি শব্দের যেটা অর্থ সেটাই হচ্ছে চকারের অর্থ। অনিপসিতম এখানেও প্রথমা বিভক্তি আছে। এই সূত্রে কর্তুরীপ্সিততম কর্ম, এই যে পূর্ব সূত্র আমরা পড়লাম সেখান থেকে বিধেয় সংজ্ঞাবোধক পদ কর্ম প্রথমান্ত সেটা অনুবৃত্তি হয়ে আসছে, আর কারকের অধিকার আসছে। এখানে যে তথায়ুক্তম পদটা আমরা দেখেছি তার এখানে অর্থ করা হয়েছে একটা পারিভাষিক শব্দ, তার জন্য তার মানে ভাঙলে এখান থেকে কোনো অর্থ নেওয়া হবে না, সাক্ষাৎ পদের এই অর্থ এরকম বিবৃতি করা হচ্ছে। তাহলে তথায়ুক্তম এই পদের অর্থ কি? তখন বলা হচ্ছে ধাতুবাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলাশ্রয় ভূতম। তখন সূত্রের অর্থ হবে তথায়ুক্তম
অনিপ্সিতম চ মানে অপি কারক সংজ্ঞম সৎ কর্ম সংজ্ঞম ভবতি। তাহলে তথায়ুক্তম পদের অর্থ দেখেছিলাম ধাতু বাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলাশ্রয় ভূতম। এরকম ভাবে ধাতু বাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলাশ্রয় ভূতম ইয়ৎ অনিপ্সিতম তৎ কারক সংজ্ঞম সৎ কর্ম সংজ্ঞম ভবতি। অর্থাৎ ধাতুর বাচ্য মানে অর্থ যে ব্যাপার, সেই ব্যাপারের দ্বারা জন্য যে ফল, সেই তার আশ্রয়ভূত যেটা, সেটা অনিপ্সিত হলেও অনিপ্সিত হলেও কি হবে, তার কারক সংজ্ঞা আর কর্ম সংজ্ঞা হবে। আগে কি বলা হয়েছিল, কর্তৃপ্সিততম কর্মসূত্রের দ্বারা কি বলা হয়েছিল, যেটা ধাতুবাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলের আশ্রয়, সেটা ইপ্সিত হতে হবে, মানে ইচ্ছার উদ্দেশ্যভূত হতে হবে। এখানে বলছে ইচ্ছার উদ্দেশ্যভূত না হলেও ধাতুবাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলের আশ্রয় হলেই তার কর্মসংজ্ঞা আর কারক সংজ্ঞা করতে হবে। এই হচ্ছে দুটো সূত্রের মধ্যে পার্থক্য। হ্যাঁ, কর্তৃপ্সিততম কর্মসূত্রের দ্বারা কি বলা হয়েছিল, সেখানেও কিন্তু ধাতুবাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলাশ্রয়ভূতম ছিল, থাকলেও সেখানে একটা অর্থ গোপায়িত ছিল, কি সেটা হচ্ছে ফলাশ্রয়ত্বেন ইচ্ছা উদ্দেশ্য ভূতম। ইচ্ছার উদ্দেশ্য হতে হবে, মানে ইষ্ট হতে হবে। এখানে বলছে ইষ্ট না হলেও, যেটা অনিপ্সিত ইষ্ট নয়, তারও কিন্তু কারক সংজ্ঞা আর কর্মসংজ্ঞা হবে। কি হতে হবে, সেখানেও কিন্তু ধাতুবাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলের আশ্রয়ভূত হতে হবে, তাহলেই হবে। তাহলে সূত্রের অর্থ বোঝা গেছে তো। এখন অনিপ্সিত পদের একটু বিশেষ অর্থ আছে, সেটা আমি বলবো। অতদূর বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। হুম ঠিক আছে, তাহলে উদাহরণটা দেখছি। এখানে অনিপ্সিত বলতে কি বোঝা যাচ্ছে, অনিপ্সিত মানে ইষ্ট নয়। তো ইষ্ট নয় সেটা দুই ধরনের এখানে হয়, সেটা এখানে আমরা উদাহরণে বলছি। অনিপ্সিত হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে দ্বেষ্য আর একটা হচ্ছে উদাসীন। ইষ্ট অনিষ্ট, ইষ্ট অনিষ্ট মানে এখানে অনিষ্ট মানে কারোর অনিষ্ট করছে এরকম নয়, আমার ইচ্ছা নেই, সেটাই হচ্ছে অনিষ্ট। ন ইষ্ট ইতি অনিষ্ট। হ্যাঁ, সেই অনিষ্ট তার প্রতি দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে দ্বেষ্য কারণ, দ্বেষ্য অনিষ্ট, আর একটা হচ্ছে উদাসীন অনিষ্ট। দ্বেষ্য মানে আমার এখান থেকে কোনো ক্ষতি আছে, অতএব সেটা আমার ইচ্ছার বিষয় নয়, অথবা উদাসীন ভাবে সেটা আমার ইচ্ছার বিষয় নয়। তো সেরকম যেটা ধাতু প্রকৃত ধাতুবাচ্য ব্যাপার প্রয়োজ্য ফলাশ্রয় ভূতম দ্বেষ্যম ইয়চ্চ উদাসীনম তৎ কারক সংজ্ঞম সৎ কর্ম সংজ্ঞম ভবতি, এরকম পরিষ্কৃত অর্থ আসবে। মানে এই জায়গাতে অনিপ্সিত জায়গাতে ইয়ৎ দ্বেষ্যম ইয়চ্চ উদাসীনম তৎ কারক সংজ্ঞম সৎ কর্ম সংজ্ঞম ভবতি, এরকম ভাবে অর্থ করতে হবে। অনিপ্সিত এটাকে বাদ দিয়ে ইয়ৎ দ্বেষ্যম ইয়চ্চ উদাসীনম তৎ কারক সংজ্ঞম সৎ কর্ম সংজ্ঞম ভবতি, এরকম অর্থ পরিষ্কৃত অর্থ আসবে। আপনারাও এখানে এটা কেটে দ্বেষ্যম উদাসীনম এই দুটা বসাতে পারেন। তাহলে দেশ্য আর উদাসীন। এখন উদাহরণ দেখব। উদাহরণ বলা হচ্ছে প্রথম, গ্রামম গচ্ছন তৃণম স্পৃশতি। গ্রামম গচ্ছন তৃণম স্পৃশতি, এখানে প্রকৃত ধাতু কি আছে, বাক্যে প্রযুক্ত ধাতু হচ্ছে স্পৃশ ধাতু। সেই ধাতু বাচ্য ব্যাপার হচ্ছে কি স্পর্শানুকূল, হস্ত বিক্ষেপাদি রূপ ব্যাপার, হাত চালানো এদিক ওদিকে। সেই ব্যাপারের দ্বারা প্রযোজ্য ফল হচ্ছে কি স্পর্শ, এখানে ফল। তার আশ্রয় কি এখানে তৃণ, সেটা কি, সেটা হচ্ছে উদাসীন। এখানে যে তৃণ ফলের আশ্রয়ভূত, সেটা হচ্ছে উদাসীন। উদাসীন মানে আমার ইচ্ছার উদ্দেশ্যভূত নয়। কারণ কি, আমরা ইচ্ছার উদ্দেশ্যভূত হচ্ছে গ্রাম এখানে, ঠিক আছে। সেখানে গ্রাম যেতে যেতে আমরা হয় না, আগে যেমন মাঠে দুই পাশে ধান ক্ষেত বা অন্য কোনো গাছ থাকতো, তো হেঁটে হেঁটে যাচ্ছি, তখন আমরা কি করতাম, সেই গাছে ধান খেতে হাত দিয়ে দিয়ে যেতাম। যারা গ্রামে তারা এটা ভালো করে বুঝতে পারবে। এখন তৃণম স্পৃশতি এখানে এখন হবে না, এখন অন্য কিছু হবে, কারণ গাছ নেই এখানে, বা মাঠ ঘাস নেই এখানে, তাহলে অন্য কিছু স্পর্শ করে করে যায়। মানে যারা বাচ্চা ছেলেরা হাঁটতে হাঁটতে যায়, পাশে দেওয়াল থাকলে সেই দেওয়ালে হাত দিয়ে দিয়ে এরকম ভাবে যায়, তো সেটা কিন্তু উদাসীন ভাবে। তো আমরা যখন গ্রামে এরকম যাই, তখন দুই পাশে ধান ক্ষেত থাকে, এরকম ভাবে
স্বভাবতই কোনো ইচ্ছা নেই, কিন্তু এরকম ভাবে হাত দিয়ে দিয়ে যেতাম। তো সেটাই হচ্ছে এখানে ইচ্ছার উদ্দেশ্যভূত নয়, উদাসীন। তাহলে তবুও তার এই সূত্রের দ্বারা এখানে কর্মসংজ্ঞা হবে। কর্মসংজ্ঞা হওয়ার জন্য কর্মণি দ্বিতীয়া, যেহেতু এখানে কর্তরিতে প্রত্যয় হয়েছে এই জন্য অনুক্ত কর্ম, অনুক্ত কর্মণি দ্বিতীয়া বিভক্তি আসবে। গ্রামম গচ্ছন তৃণম স্পৃশতি, এরকম বাক্যের প্রয়োগ হবে। বোঝা গেছে? এটা হচ্ছে উদাসীন কর্ম। বোঝা গেল তো এটা? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। দ্বিতীয় কি বলছে? হ্যাঁ, কিছু বলবেন কি? হ্যালো? হুম, আচ্ছা। হুম। তারপরে উদাহরণ আছে, উদনম ভুঞ্জানঃ বিষম ভুঙ্ক্তে। এটা হচ্ছে দ্বেষ্য কর্মের উদাহরণ। উদনম ভুঞ্জানঃ বিষম ভুঙ্ক্তে, এখানে প্রকৃত ধাতু হচ্ছে ভুজ ধাতু। তার তচ্ছন্য ফল হচ্ছে কি সংযোগ রূপ ফল, গলবিল অধঃসংযোগানুকূল ব্যাপার, ঘনু চালনাদির ব্যাপার। তো সেই এখানে বিষম ভুঙ্ক্তে, তো এখানে ভুজ ধাতুর যে অর্থ ফল, গলবিল অর্ধসংযোগ অনুকূল, গলবিধ অর্ধসংযোগ রূপ ফল, সেই ফলের আশ্রয় হচ্ছে এখানে কি বিষ। আর সেটা এখানে হচ্ছে কি দ্বেষ্য, ইচ্ছা বিষয় নয়, উদ্দেশ্য নয়, দ্বেষ্য এখানে অনিপ্সিত। এই জন্য তারও এখানে কর্মসংজ্ঞা হবে, দিয়ে কর্মণি দ্বিতীয় দ্বিতীয় বিভক্তি হয়েছে। বাক্যের অর্থ হচ্ছে উদনম ভুঞ্জানঃ বিষম ভুঙ্ক্তে, ভাতের সঙ্গে বিষ মিশ্রিত ছিল, সেটা খেয়ে নিয়েছে, সেটা যদি খেয়ে নেয় তখন সেই বিষেরও আর কি কর্মসংজ্ঞা হবে। হুম। উদনম ভুঞ্জানঃ বিষম ভুঙ্ক্তে গ্রামম গচ্ছন তৃণম স্পৃশতি। বোঝা গেছে তাহলে? তথা যুক্তম চা নিপসিতম সূত্র। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। আচ্ছা স্যার, এখানে ভুঞ্জানহা এটা কি শত্রু সানস প্রত্যয় আছে, নয়? সানস ও প্রত্যয়। আচ্ছা, সারনা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন 5 মিনিট ব্রেক দেওয়া হচ্ছে, 8টা 15 থেকে আবার ক্লাস শুরু হবে।
হুম, সকলে চলে এসেছেন তো? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে পরের সূত্র দেখছি। পরের সূত্র আছে অকথিতঞ্চ। অকথিতঞ্চ অকথিতঞ্চ এটা একটা কর্মসংজ্ঞা বিধায়ক সূত্র। এই সূত্রে দুটি পদ আছে, এক হচ্ছে অকথিতম, এখানে একবচন আছে, আর চ এখানেও এটা একটা অব্যয় যার অর্থ হচ্ছে অপি। এখানেও কর্তুরীপ্সিততমম কর্ম এই সূত্র থেকে কর্মই প্রথমান্ত সংজ্ঞাবোধক পদ অনুবৃত্তি হয়ে আসছে, কারকের অধিকার আসছে। অকথিতম এই সূত্রের এই পদের অর্থ এখানে দেওয়া আছে অবিবক্ষিতম। চ শব্দের অর্থ হচ্ছে অপি, মানে অবিবক্ষিতম অপি। এখন অবিবক্ষিত, তো এখানে করণ বিষয়ক জিজ্ঞাসা আসছে, এই জন্যে কাদের দ্বারা অবিবক্ষিত এরকম আকাঙ্ক্ষা শান্ত করার জন্য অপাদানাদি কারক বিশেষৈহি একটা তৃতীয়ান্ত পদ অধ্যাহার করে নিয়ে আসতে হচ্ছে। এরকম ভাবে সূত্রের অর্থ হবে অপাদানাদি কারক বিশেষৈহি, মানে অপাদান প্রভৃতি কারক বিশেষের দ্বারা অবিবক্ষিত যে কারক, অবিবক্ষিত যে তার কারক সংজ্ঞা আর কর্ম সংজ্ঞা হবে। মানে অপাদান প্রভৃতি যে সকল বিশেষ কারক বিশেষ সংজ্ঞা আছে, অপাদান, সম্প্রদান, অধিকরণ, কর্ম, তাদের দ্বারা অবিবক্ষিত যে সকল সমস্ত কারক, যে সমস্ত বিষয় তার কারক সংজ্ঞা আর কর্ম সংজ্ঞা হবে। এটা হচ্ছে অকথিতঞ্চ এই সূত্রের অর্থ। এখন এই সূত্রের বিষয়ভূত ধাতু বা কর্ম আমরা জানি যে এই ক্রিয়া বা কারক কোনো না কোনো ক্রিয়ার জন্যই হয়, বা ক্রিয়ার জনক সেটাই কারক হয়, মানে সেখানে একটা ক্রিয়া অবশ্যই থাকে।
এখন সমস্ত ক্রিয়ার ক্ষেত্রেই কি এই নিয়ম প্রযোজ্য হবে? হুম? তো সেই ক্ষেত্রে কিছু পরিগণনা করা হয়েছে, মানে এর অর্থকে আরো কিছু একটু একটু পরিষ্কৃত করা হয়েছে। সেখানে অবিবক্ষিত কর্ম কি কি হতে পারে তার একটা কারিকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। হুম? তো সেই নির্ধারিত কারিকাটা কি? সেটা হচ্ছে দুইহাচ পচ দণ্ড রুধি প্রচ্ছিচি ব্রু শাসু জিমথ মুষাম কর্মযুক স্যাৎ অকথিতং তথা স্যান্নে হৃ কৃষ বহাম। এখানে প্রথম যে লাইন আছে কারিকার উত্তর ভাগ, সেখানে আমরা দেখতে পাচ্ছি দুহ, ইয়াচ, পচ, দণ্ড, রুধি, প্রচ্ছি, চি, ব্রু, শ্বাস, জি, মথ, মুষ, এরকম টোটাল 12টা ধাতু আছে। আর এখানে স্যাৎ, স্যাৎ, নি, হ্রি, কৃষ, বহাম, এখানে 4টি ধাতু আছে। স্যাৎ যুক্ত নি, এখানে কি সন্ধি হয়েছে কেউ কি বলতে পারবেন? স্যাৎ ছিল, তারপরে নি ছিল, স্যান নি হ্রি কৃষ বহাম হয়ে গেছে। কেউ একজন? স্যার, সূত্রটা তো মনে পড়ছে না। কি প্রক্রিয়াটা মানে কি? অনুসার, মানে ওখানে অনুসার হয়েছিল প্রথম। না না, না, মানে ওই ত ওখানে হলন্ত ছিল, হয় তারপরে পরশবার কি একটা ইয়ে আছে না, মানে যেখানে আহ মই কি একটা ছিল স্যার, মানে তৎ মাত্রম চিন্ময় এগুলো যেমন হয়, হ্যাঁ, মানে ইয়ার সেইভাবে। অনুনাসিকে অনুনাসিকো বা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তার দ্বারা এখানে যে- অনুনাসিক হয়ে গেছে। প্রথমে যস্ত হয়েছে, তারপরে অনুনাসিক হয়ে গেছে। তকারের দকার, তারপরে অনুনাসিক, স্যান নি। আর স্যাৎ অকথিতম, এখানেও শুধুমাত্র যস্ত হয়েছে, স্যাৎ অকথিতম তথা স্যান নি হ্রি কৃষ বহাম। দুইহাচ পচ দণ্ড রুধি প্রচ্ছি চি ব্রু শাসু জি মথ মুষাম কর্মযুক স্যাৎ অকথিতং তথা স্যান্নে হ্রি কৃষ বহাম। আচ্ছা, এখানে অকথিতং তথা, এখানে সন্ধি করলে কি হবে? দন্তের ন হবে হ্যাঁ, হলন্ত। সূত্র এটা অনুসারে সেই পরশবার। হ্যাঁ, সূত্র অত অনেকটা পড়ানো হয়ে গেছে, প্রায় 100-র উপরে সূত্র আশা করছি পড়ানো হয়ে গেছে। হয়েছে কিনা? 100-র উপরে। 100-র উপরে সূত্র পড়ানো হয়ে যাবে। আমার এখানেই তো প্রায় মোটামুটি 30-এর উপরে আমিই তো পড়িয়ে দিয়েছি এখনই। হ্যাঁ, হতে পারে স্যার। 30-35 পড়ানো হয়ে গেছে আমার নিজেরই। তাহলে 100-র উপরে সূত্র পড়ানো হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে এবারে প্রথম যখন ক্লাস হয়েছিল 3-4টা আস্তে আস্তে মনে থাকছিল, কিন্তু এখন পুরো বিষয়টাই মাথা থেকে চলে যাবে আস্তে আস্তে। এই জন্যে কি করতে হবে, যে সকল সূত্রগুলো পড়ানো হয়েছে, যাদের কাছে টাইপ করার বা এই সকল বিষয় আছে সেখানে টাইপ করে নিলে ভালো অবশ্যই। তারপরে প্রিন্ট করে কি কি করতে হবে আমি বলে দিচ্ছি। প্রথমে সূত্র লিখতে হবে, সূত্রের যেটা অর্থ বৃত্তি যেটা করানো হয়েছে সেটা লিখতে হবে, আর বঙ্গানুবাদ যদি সম্ভব তাহলে সেটাও লিখতে হবে। এরকম ভাবে ক্রমে খাতা যাদের আছে তারা খাতা, সূত্র, সূত্রের বৃত্তি, বঙ্গানুবাদ হলে বঙ্গানুবাদ। আর নোট করা হয়, তো পড়ানোর সময় নোট করা হয় কিনা? নোট করা হয় না? না, না স্যার। হ্যাঁ, মানে যতটুকু করি। আচ্ছা, নোট করার সেরকম প্রয়োজন নেই, যেহেতু পিডিএফ এটা দিয়েই দেওয়া হয়। এর থেকে আর বেশি নোট করার কিছু সেরকম দরকার হয় না। কিছু কিছু একটা যেগুলো বলা হচ্ছে মন না থাকলে সেগুলো লিখে নিলে এটা আলাদা ব্যাপার। হ্যাঁ, তো প্রথম হচ্ছে এর সূত্র, সূত্রের বৃত্তি, আর কি উদাহরণ আছে, এরকম ভাবে পুরোটা লিখে নিয়ে কিছু বুঝার দরকার নেই, মানে বাচ্চা ছেলেরা যেরকম নামতা মুখস্থ করে সেরকম ভাবে মুখস্থ করে নিতে হবে। তার জন্য 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ যা দরকার দিন দিতে হবে। আর শুধু না দিলেও প্রথম থেকে যেটা করতে হতো, যে সকল সূত্রগুলো 4টা পড়ানো হয়েছে তাহলে 4টা সূত্র এরকম ভাবে লিখে
ক্লাসের আগে অন্তত, মানে প্রত্যেকদিন আবৃত্তি করা সেটা তো উচিতই উচিত। হ্যাঁ, ক্লাসের আগে অন্তত প্রত্যেকদিন ওইটা আবৃত্তি করলে এতদিন হয়তো যেগুলো পড়ানো হয়েছে মুখস্থ হয়ে যেত। হ্যাঁ, আমাদের সংস্কৃতে বুঝতে তো হয়ই হয়, কিন্তু তবুও সংস্কৃতে একটা কথা আছে, আবৃত্তি সর্বশাস্ত্রাণাম বোধাদপি গরীয়সী। কি আছে? আবৃত্তি সর্বশাস্ত্রাণাম বোধাদপি গরীয়সী। সমস্ত শাস্ত্রের যদি আবৃত্তি কেউ করে রাখে, বুঝুক বা না বুঝুক, সেটা বোঝার থেকেও অত্যন্ত বেশি ফলদায়ী হয়। এই জন্য আবৃত্তি সর্বশাস্ত্রাণাম বোধাদপি গরীয়সী এরকম বলা হয়। আমি সবকিছু বুঝেছি কিন্তু আমার কিছু মনে নেই, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ঠিক আছে, সংস্কৃতে তো সে কোনো সম্মান পাবেই না। কারণ সংস্কৃতে প্রথমতই যে যদি বই খুলে পড়াতে আসে, তখনই প্রথমতই ভেবে নেয় আরে বই দেখে পড়াচ্ছে, তো বইয়ে তো সবই আছে। তার জন্য সংস্কৃতের এটাই হচ্ছে একটা কঠিনতা যদি বলতে হয়, কারণ শুধুমাত্র বুঝে নিলে হয় না, এখানে গ্রন্থ ধারণের একটা ব্যাপার আছে। এই জন্য আমাদের শাস্ত্র পরীক্ষা কিরকম হয়? শলাকা হয়। শলাকা প্রথমে 3 ধরনের পরীক্ষা হয়। প্রথমে কি মুখস্থ কতটা হয়েছে সেটা দেখবে, সেই জন্য যে কোনো একটা গ্রন্থ, সেই গ্রন্থের যে কোনো পেজ খুলে যেখান থেকে খুশি জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে মুখস্থ একটা বিদ্যা। তারপরে দ্বিতীয়ত হচ্ছে গ্রন্থের পংক্তি কিরকম ব্যাখ্যা করতে পারছে, বলে দেবে এই পংক্তিটা শুরু করে দিল, আচ্ছা এই লাইনটা, আচ্ছা দুহাদিনাম দ্বাদশানাম এই কারিকাটা ব্যাখ্যা করো, তো ব্যাখ্যা করতে হবে। এইটা হচ্ছে আর একটা পরীক্ষা। সর্বশেষ কঠিন আর অন্তিম যেটা হচ্ছে, আমি এটা ব্যাখ্যা করে দিলাম, সেই ব্যাখ্যা থেকে এরপরে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে যে আমার ঠিকঠাক বুঝেছি কিনা। ব্যাখ্যাও তো অনেকে মুখস্থ করে দিতে পারে, এই জন্য ঘুরিয়ে এদিক ওদিক থেকে এখানে ওখানে এরকম ভাবে, যেমন কর্তৃবিশেষতম কর্ম এই সূত্রে আমি বলছিলাম, এরকম প্রশ্ন জিজ্ঞেস করবে। তো এই 3 ধরনের হচ্ছে আমাদের পরীক্ষা হয়, শাস্ত্র পরীক্ষা। প্রথমে ব্যাখ্যা, মুখস্থ, তারপরে ব্যাখ্যা, তারপরে প্রশ্ন উত্তর। অতটা করলেই এখানে হচ্ছে সংস্কৃতের সম্মান কিছু পাওয়া যাবে। এখানে একটা করলেও ন স্বস্মিন ন স্বাঙ্গে, একটা তো অঙ্গ, একটা যে অঙ্গ, সেখানেও সম্মান পাওয়া যাবে না, কিন্তু পুরোটা করলেই সেখানে সম্মান। আমি শুধু বুঝলেও সম্মান নেই, শুধু মুখস্থ করলেও সম্মান নেই, বুঝতেও হবে, মুখস্থও করতে হবে, তার সঙ্গে আবার ওই মানে প্রৌঢ়তার সঙ্গে বোধ যেটা আর কি, তাহলেই। এই জন্য আগে কিন্তু ওই মুখস্থ করে নিতেই হবে, না হলে পরীক্ষাতে পাস করাও কিন্তু একটু কঠিন হয়ে যাবে। এবারে সবাই পড়বে, পরীক্ষার কথা বললে পড়াটা ভালো হয়। সূত্রে অর্থ উদাহরণ অতটা কিন্তু মুখস্থ থাকা উচিত, যেহেতু সূত্র ধরে পড়া হচ্ছে, অবশ্যই মুখস্থ থাকা উচিত। ঠিক আছে, তাহলে একদিন আমি পড়া জিজ্ঞেস করব, এক একটা প্রকরণ। আগামী সোমবারে, আচ্ছা 17 তারিখে আপনাদের এক্সাম আছে, এখন দেরি আছে, তার জন্য তো পড়তেই হবে অবশ্যই। আগামী সোমবারে প্রথম থেকে যা পড়ানো হয়েছে আর অচ্ছন্ধি প্রকরণ পর্যন্ত, প্রথম থেকে অচ্ছন্ধি পর্যন্ত যা পড়ানো হয়েছে, প্রথমেই 20 মিনিট আমি সেই পড়া ধরবো। স্লাইড তো আমার কাছে আছেই, আমি দেখে নেবো কি কি পড়ানো হয়েছে। সকলেই অতদূর পর্যন্ত সিদ্ধতা করে নিয়ে আসবেন। তার মানে আজকে যেগুলো পড়ানো হচ্ছে বা পরবর্তীকালে যেগুলো পড়ানো হবে সেগুলো ছেড়ে দেবো এরকম নয়, সেগুলোও পড়তে হবে, কিন্তু প্রথম থেকে অতটা করে আসতেই হবে সকলকে, নাহলে ভুলে গেলে কিভাবে হবে। অবশ্যই ভুলে যাবেন, কিন্তু আরো অভ্যাস করতে হবে বারবার ধরে। তো কি বলা হচ্ছে এখানে, যে প্রথম 12টা ধাতু আছে, আর এখানে যে 4টা ধাতু আছে, টোটাল 16টা ধাতু। হ্যাঁ, এদেরকে কি হবে, এরা যখন কর্মযুগ স্যাদ অকথিতম তথা, এরাই কি হবে, যখন কর্মের সঙ্গে যুক্ত হবে, তখন এদেরকে অকথিত কর্ম
বলা যাবে। হ্যাঁ, তো কি বলা হচ্ছে সেটাই এই কারিকাটির ব্যাখ্যা সিদ্ধান্ত কৌমুদীকার নিজে করেছেন এরকম ভাবে, দুহাদীনাম দ্বাদশানাম তথা নিপ্রভৃতীনাম চতুর্নাম কর্মণা যদ ইয়ুজ্যতে তদ অকথিতম কর্ম ইত্যুচ্যতে। এখানে হ্রস্ব উকারটা দেওয়া হয়নি। হ্যাঁ, এখানে একটু বিশেষ কিছু আছে কি, যে অবিবক্ষা যেটা বলা হয়েছে সেই অবিবক্ষা দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা আর একটা হচ্ছে অপ্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা। এটা একটা বিষয় আমাদের মনে রাখতে হবে। আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে এখানে কর্মযুগ বলেছে, তো কর্মযুগ স্যাদ অকথিতম তথা। এই সকল ধাতুগুলোর সঙ্গে যখন কর্মণা ইয়াদ ইয়ুজ্যতে, হ্যাঁ, এই সকল ধাতুগুলোর কর্মের দ্বারা যখন কর্মের সঙ্গে যখন যুক্ত হয় তখন সেটা অকথিত কর্ম ইত্যুচ্যতে কথিত হয়। তো সেটা কিভাবে আমি পরে বলছি। সেই কর্মযুক্তত্ব তাকে মানে কর্মের সঙ্গে যোগ আছে এমন যে অবিবক্ষিত কারক উপাদানাদি প্রভৃতি বিশেষ সংজ্ঞার দ্বারা অবিবক্ষিত কারক অবিবক্ষিত তার কর্মসংজ্ঞা হবে। যেমন কি আমি উদাহরণটা দেখাচ্ছি। আর সেই কর্মযুক্তত্ব সতি সম্ভবে ধাতু বাচ্য ব্যাপারাত প্রাগেব। ব্যাপারাত এখানে আবার রেফের পরে আকারটা হতো ব্যাপারাত প্রাগেব, মানে ধাতুর যে ব্যাপার সেই ব্যাপারের আগেই হচ্ছে এখানে কিন্তু কর্মের সঙ্গে তার যোগ থাকতে হবে, যাকে আমরা অবিবক্ষিত কর্ম বলবো। অকথিত কর্ম যাকে বলবো, কাকে বলবো অকথিত কর্ম? যারা উপাদানাদি কারক বিশেষই অবিবক্ষিত যেটা, তাকেই অকথিত কর্ম বলবো। তো সেখানে ধাতুর নির্দেশ করা হয়েছে যে এই সকল ধাতুর প্রয়োগেই করতে পারি। আর কর্মযুগ মানে তাকে যাকে আর কি অবিবক্ষিত করছি আমরা, উপাদানাদি বিশেষের দ্বারা অবিবক্ষিত করছি, তাকে কর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে। কখন? ধাতুর অর্থ যে ব্যাপার সেই ব্যাপার হওয়ার আগেই যুক্ত থাকতে হবে, তাহলেই কিন্তু তাকে আমরা অকথিত কর্ম বলবো। মানে এই সূত্রের দ্বারা তারই কর্মসংজ্ঞা হবে যার কর্মের সঙ্গে যোগ ধাতুর ব্যাপারের আগে থেকেই থাকবে। সেখানে একটু বিশেষণ দিয়েছে সতি সম্ভবে, সবসময় নয়, যেখানে সম্ভব সেখানে। এটা একটা। আর একটা মনে রাখতে হবে, আমরা এটা জানি এই ধাতুর প্রয়োগে এটা হচ্ছে এখানে যে সকল কর্মসংজ্ঞা হয় এই ধাতুর সকল প্রয়োগে এগুলোকে দ্বিকর্মক ধাতুও বলা হয়। মানে এখানে এই ধাতুর প্রয়োগে দুটি করে কর্ম থাকে। এখন দুটি কর্ম থাকে, তার জন্য কর্মবাচ্যে কিরকম প্রয়োগ হবে সেই বিষয়ে একটা আশঙ্কা থেকে যায়। তো সেই বিষয়ে এখানে বলা হচ্ছে কি, কর্ম বিষয়ক সেখানে উক্ত অনুক্ত ব্যবস্থার জন্য তৃতীয় পংক্তি বলা হচ্ছে গৌণে কর্মণি দুইহা দেহে প্রধানে নিহৃ কৃষ বহাম। দুহ প্রভৃতি যে সকল 12টা ধাতু আছে তাদের যেটা গৌণ কর্ম সেটা হচ্ছে উক্ত হবে কর্মবাচ্যে। আর নি হ্রি কৃষ বহ এই 4টা ধাতুর যেটা প্রধান কর্ম সেটা হচ্ছে উক্ত হবে। সেখানে উক্ত অনুক্ত ব্যবস্থা দেখতে হবে। এরকম 3টা হচ্ছে আমাদের এই বিশেষ কিছু এখানে আছে, সেটা মনে রাখতে হবে। একটা হচ্ছে কি অবিবক্ষা প্রাপ্তি পূর্বিকা হয়, কখনো কখনো অপ্রাপ্তি পূর্বিকা হয়। মানে প্রাপ্ত ছিল তার আমি অবিবক্ষা করলাম, কেউ আমাকে দিচ্ছিল আমি নিলাম না, সেখানেও অবিবক্ষা। বা অনিচ্ছা। আর কোথাও কোথাও অপ্রাপ্তি পূর্বিকা, প্রাপ্তই ছিল না, সেখানেও অবিবক্ষা। সেই দুই জায়গাতেও কিন্তু কি হবে, কর্মসংজ্ঞা হবে, কিন্তু তাকে ধাতু বাচ্য ব্যাপারের আগেই কর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে। মানে কর্মের সঙ্গে তার একটা সম্বন্ধ থাকা চাই, তখনই হবে। ঠিক আছে। আর উক্ত অনুক্ত ব্যবস্থা সেটা যখন আসছে পরপর আমি এরপর একে একে উদাহরণগুলো আমরা দেখতে থাকবো। অতদূর পর্যন্ত মোটামুটি ক্লিয়ার হয়েছে বিষয়টা? স্যার এই অত্র বিশেষঃ অবিবক্ষা দ্বিধা ভবতি, স্যার এটা একটু বলে দিন। বিবক্ষা হচ্ছে দুই ধরনের, অবিবক্ষা দুই ধরনের হয়। কাদের দ্বারা অবিবক্ষা বলেছে? উপাদানাদি কারক বিশেষৈ অবিবক্ষিতম বলেছে। তো সেই অবিবক্ষিত দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কি উপাদানাদি প্রভৃতি কারক সেখানে প্রাপ্ত ছিল, এরপর প্রাপ্ত ছিল আমি বলছি এখানে
সংজ্ঞা করা যাবে না, সেটা হচ্ছে প্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা। মানে প্রাপ্ত ছিল কিন্তু তার আমি যে সংজ্ঞাটা প্রাপ্ত ছিল তার আমি অবিবক্ষা করলাম, সেটা হচ্ছে প্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা। কোথাও কোথাও কোনো সংজ্ঞাই প্রাপ্ত ছিল না, কোনো সংজ্ঞাই প্রাপ্ত ছিল না, সেখানে অপ্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা। যেমন উদাহরণ যখন আসবে আমি দেখাবো। আর আরেকটা কি বলা হলো, কর্মযুক্তত্বম, এটা তো বোঝাই গেছে। ঠিক আছে, তাহলে উদাহরণ আমি দেখছি। এটা কি হুম। স্যার, যদি এটা কি মানে কর্ম করাই করাই হবে এই ধাতুগুলি থাকলে? কর্ম অপশন করা যায় মানে কর্ম এখানে অকথিত কর্ম হিসাবে দেখাতে পারি বা না পারি, এরকম কোনো কিছু ব্যাপার আছে? না তো, কর্ম হিসাবে। মানে আমি সেটা অপাদান কারক হিসেবেই দেখাতে চাইছি, বা হ্যাঁ 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 অধিকরণ। হ্যাঁ, অধিকরণ থাকলে অধিকরণ হিসাবেও দেখাতে পারি আমি। অবিবক্ষা যখন করব আমি, আচ্ছা, ছিল আমার বলার ইচ্ছা মানে নেই। সেটা হুম, আচ্ছা। আসছে, আমি বলছি, উদাহরণ আমি বলছি। তো উদাহরণ প্রথম আমাদের ধাতু আছে দুহ ধাতু। দুহ ধাতুর অর্থ হচ্ছে দুহ অপচয়ে, তার অর্থ হচ্ছে শরণানুকূল ব্যাপারহ। যেমন তার উদাহরণ বলা হচ্ছে দেবদত্ত গাম পয়ঃ দগ্ধি। এখানে দুহ ধাতুর প্রয়োগ আছে, সেখানে গোহ, এই যে এখানে দেবদত্ত গোহ, এখানে গাম হচ্ছে উপাদানাদি কারকই অবিবক্ষিত এখানে। কেন? কারণ এখানে গাম এখানে কোনো কারকেরই প্রাপ্তি ছিল না, এখানে অপ্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা। গাম এখানে অন্য কোনো কারকের প্রাপ্তিই ছিল না। কি করে? কারণ ভাষ্যকার এখানে এই বাক্য, যখন এই সূত্রের উদাহরণে দুহ ধাতুর উদাহরণ দিচ্ছেন, তখন তিনি একটা বাক্য বলেছেন, নাহি দুহা দেহে অপায়ো ভবতি यदा দগ্ধি তদা অপায়েন ইউজ্যতে। এরকম বাক্য বলেছেন, নাহি দুহাদীনাম অপায়ো ভবতি यदा দগ্ধি তদা অপায়েন ইউজ্যতে। অপায় মানে কি? বিশ্লেষ, বিভাগ। ঠিক আছে। আহ, হুম, আচ্ছা এখানে নয়, আচ্ছা এখানে নয়, এখানে এটা এখানে নয়, পরে। এখানে ঠিক আছে, এখানে উপাদান সংজ্ঞা প্রাপ্ত, এখানে উপাদান সংজ্ঞা প্রাপ্ত আছে। যেমন উপাদান সংজ্ঞা করলে কি বাক্যের প্রয়োগ হবে? দেবদত্ত গৌহ পয়ঃ দগ্ধি। হ্যাঁ, তো এখানে গৌহ এখানে উপাদান সংজ্ঞা প্রাপ্ত আছে, সেই প্রাপ্তি পূর্বিকা এখানে অবিবক্ষা আমি করছি। আর এখানে কি বলা হয়েছিল? যার অবিবক্ষা করব তাকে কর্মের সঙ্গে তার সম্বন্ধ থাকতে হবে। আর সম্বন্ধ কখন থাকবে? ধাতু যে ব্যবহার করা হয়েছে, সেই ধাতুবাচ্য যে ব্যাপার, সেই ব্যাপারের আগেই থাকতে হবে। তাহলে এখানে দুহ ধাতু ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তাহলে প্রথমত এখানে সূত্রের সঙ্গে অর্থ রেখে সমন্বয় দেখাতে হবে। সূত্রের অর্থ আমরা কি দেখেছি? উপাদানাদি কারক বিশেষৈঃ অবিবক্ষিতম অপি কারকম কারক সংজ্ঞম সৎ কর্ম সংজ্ঞম ভবতি। তাহলে উপাদান প্রভৃতি সেগুলো সেখানে একটু সংকোচ করে দেওয়া হয়েছে, যে এই 16টা ধাতুর ক্ষেত্রেই হবে। এখন উদাহরণে আমরা দেখব, প্রথম আছে দুহ ধাতু। 16টা ধাতুর মধ্যে একটা ধাতু আছে দুহ ধাতু, তার অর্থ হচ্ছে অপচয়, মানে শরণানুকূল ব্যাপার। হ্যাঁ, তো দোহন রূপ যে ব্যাপার আমরা জানি, সেই ব্যাপারটাকে হচ্ছে এখানে শরণানুকূল ব্যাপার বলা হচ্ছে। তো এখানে দুহ ধাতুর প্রয়োগ আছে, সেখানে উপাদান প্রভৃতি কারকের দ্বারা অবিবক্ষিত হচ্ছে পয়। এখানে উপাদান সংজ্ঞা প্রাপ্ত ছিল, সেই উপাদান সংজ্ঞাকে অবিবক্ষা করে এখানে অবিবক্ষা করা হয়েছে। এখন উপাদানাদি কারক বিশেষৈঃ অবিবক্ষিত হচ্ছে এখানে কি? পয়। তার কি হবে? কারক সংজ্ঞা হবে আর কর্ম সংজ্ঞা হবে। কিন্তু সেখানে একটা নিয়ম বলা হয়েছে, কি এই নিয়মটা? কর্মযুগ হতে হবে তাকে। যার অবিবক্ষা করছি তাকে কর্মযুগ হতে হবে। কর্মযুগ মানে কর্মের সঙ্গে সম্বন্ধ থাকতে হবে। সেই সম্বন্ধটা কখন থাকতে হবে? সতি সম্ভবে ধাতুবাচ্য ব্যাপারাৎ প্রাক, মানে ক্ষরণানুকূল যে ব্যাপার, সেই ব্যাপারের আগে থেকেই পয় এখানে হচ্ছে কর্ম, হ্যাঁ, তার সঙ্গে গরু সম্বন্ধ
আগে থেকেই থাকতে হবে, দোহনানুকূল ব্যাপারের, স্মরণানুকূল ব্যাপারের আগে থেকেই থাকতে হবে। তো এখানে আছে গরুর সঙ্গে পয়ের সমবায় সম্বন্ধ আছে। হ্যাঁ, সেখানে দুগ্ধ কোথায় আছে? গরুতে আছে, সমবায় সম্বন্ধে আছে। এই জন্যে সংযোগ সম্বন্ধ, সাধারণত সমবায় বলা যাবে না। হুম, সংযোগ সম্বন্ধ আছে। সমবায় হ্যাঁ, সমবায় তো সমবায় হবে কি? সমবায় সম্ভবত আমার যতটা মনে হচ্ছে হবে না। কোথাও কি বই হ্যাঁ আছে? হ্যাঁ বই আছে কি কোথাও? সংযোগ সম্বন্ধে থাকবে। তো সংযোগ সম্বন্ধে কেন? তাহলে কর্মের সঙ্গে গরুর সম্বন্ধ আগে আছে। কখন থেকে আছে? স্মরণানুকূল ব্যাপার হওয়ার আগে থেকেই আছে। এই জন্যে গোর এখানে অবিবক্ষিত হচ্ছে এখানে গো, তার কর্মসংজ্ঞা হচ্ছে, তার কর্মণি দ্বিতীয়া হচ্ছে গাম পয়ঃ দগ্ধি, এরকম বাক্যের প্রয়োগ হচ্ছে। হ্যাঁ, পয়ঃ এখানে কর্ম ছিল আগে থেকে, আর গোহ এখানে উপাদান সংজ্ঞা প্রাপ্ত ছিল, সেই উপাদান সংজ্ঞার অবিবক্ষা করা হলো। তাহলে উপাদানের দিকে আরো কেই অবিবক্ষিত এখানে হচ্ছে গৌহু, আগে পয় বলেছিলাম তাই তো, ভুল হয়ে গেছিল ওটা, গৌহু। আর তার সঙ্গে কর্মের সম্বন্ধ আছে, স্মরণানুকূল ব্যাপারের আগে থেকেই আছে, অতএব তার কর্মসংজ্ঞা করা হচ্ছে, তখন দেবদত্ত গাম পয়ঃ দগ্ধি বাক্য হচ্ছে। যদি কর্মসংজ্ঞা যে উপাদান সংজ্ঞা হয়েছে সেই উপাদান সংজ্ঞার অবিবক্ষা না করি, উপাদান সংজ্ঞারই বিবক্ষা করি, তখন দেবদত্ত গৌহ পয়ঃ দগ্ধি এরকমই বাক্য হবে। ঠিক আছে? এখানে বাচ্য পরিবর্তন করলে কি হবে সেটাও লিখে দেওয়া হয়েছে। বাচ্য পরিবর্তন করলে এখানে দেবদত্তেন গৌহু পয়ঃ দুহ্যতে এরকম আসবে। এখানে দুহাদীনাম, যেটা কি গৌণ কর্ম। গৌণ কর্ম কোনটা? পয় এখানে প্রধান কর্ম, গৌণ কর্ম হচ্ছে গো, তার অবিবক্ষা সেখানেই সেটাই উক্ত হবে। তাহলে উক্ত হলে সেখানে প্রথম হয়েছে দেবদত্তেন গৌহু পয়ঃ দুহ্যতে, এরকম বাক্যের প্রয়োগ হয়েছে। ঠিক আছে? এই যে অর্থ বলা হয়েছিল এখানে, এটা বোঝা গেল তো? স্যার। আর প্রাপ্তি পূর্বিকা অপ্রাপ্তি পূর্বিকা, আর গৌণে কর্মণি দুইহাদেহে প্রধানে নিহৃ কৃষ্ণভাম। তাহলে দ্বিতীয় উদাহরণ, দ্বিতীয় ধাতু কি আছে? ইয়াচ ধাতু। ইয়াচে ইয়াচনে, তার অর্থ কি? তো অর্থটা এখানে বলা আছে দানানুকূলঃ মহ্যম দেহি ইতি শব্দ প্রয়োগানুকূল ব্যাপারঃ। হ্যাঁ, ইয়াচ মানে আমাকে দিন, এরকম শব্দ প্রয়োগ রূপ যে ব্যাপার, সেটাই হচ্ছে ইয়াচনা ধাতুর অর্থ, দানানুকূল ব্যাপার। যেমন বামনঃ বলিম বসুধাম ইয়াচতে, বামন বলিম বসুধাম ইয়াচতে। এখানে বলিকে বলি হচ্ছে এখানে অকথিত কর্ম, তাহলে এখানে সূত্রার্থের সঙ্গে সমন্বয় করে দেখতে হবে। তো এখানে বলির অন্য কোনো সংজ্ঞা প্রাপ্ত ছিল না, অন্য কোনো সংজ্ঞা প্রাপ্ত ছিল না এখানে, তার জন্য অপ্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা, অপ্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা। এই জন্যে, আর বলির সঙ্গে বসুধা হচ্ছে এখানে কর্ম, তার সঙ্গে বলির সম্বন্ধ আগে থেকেই ছিল। কি সম্বন্ধ ছিল? স্বস্বামী সম্বন্ধ ছিল। এই জন্যে বলির কি হবে? এই সূত্রের দ্বারা কর্মসংজ্ঞা হবে। কর্মসংজ্ঞা হলে বামনঃ বলিম বসুধাম ইয়াচতে, এরকম বাক্যের প্রয়োগ হবে। আর যে পক্ষে অবিবক্ষা, তাহলে এখানে হলো অপ্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা, মানে কোন কারক বিশেষের সংজ্ঞা প্রাপ্ত ছিল না এখানে। তাহলে যেখানে কারক বিশেষের সংজ্ঞা প্রাপ্ত থাকে না, সেখানে সম্বন্ধ সামান্যে ষষ্ঠী বিভক্তি হয়। সেখানে সম্বন্ধ সামান্যে ষষ্ঠী প্রাপ্ত ছিল, সেই ষষ্ঠীকে বাদ করার জন্য বস্তুতঃ এই সূত্রের প্রয়োজন। এরকম বাক্যের বামনঃ বলে হে বসুধাম ইয়াচতে, এই বাক্যটা অ্যাকচুয়ালি হবে না। বা সম্বন্ধ এখানে ষষ্ঠী ছিল, সেই ষষ্ঠীকে বাদ করার জন্য এই সূত্র এসছে। ষষ্ঠী প্রাপ্ত ছিল, ষষ্ঠী হয়ে যেত, এই জন্য তাকে বাদ করার জন্য এই সূত্র এসছে। এই বাক্যটা বস্তুতঃ হবে না কিন্তু। এটাই বাক্য হবে বামনঃ বলিম বসুধাম ইয়াচতে। সেখানে বামনেন বলিহি বসুধাম, এটা তো
মানে এটা হওয়ার কথা ছিল বলি আর কি। থেকে, হুম। যদি বলা হয় বলি থেকে, হ্যাঁ, তাহলে বলির থেকে পঞ্চমী। এখানেই ভাষ্যকার বলেছিলেন যে কি, নাহি याचनादेहे অপায়ো ভবতি, याचितः सन् यथा ददाति তদা অপায়েন ইউজ্যতে, এরকম ভাষ্যকার একটা বাক্য বলেছেন। যখন চাইছে তখন কিন্তু বিবাহ হচ্ছে না, যাওয়ার পরে যখন সে দেবে তখন বিভাগ হয়। অতএব এখানে উপাদান সংজ্ঞা প্রাপ্ত ছিল না, অর্থ ওটাই, কিন্তু উপাদান সংজ্ঞা এখানে প্রাপ্ত নেই। বলির এখানে এই জন্য উপাদান সংজ্ঞা প্রাপ্ত ছিল না বলে অপ্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা করা হচ্ছে, আর এখানে অন্য কোনো সংজ্ঞাও প্রাপ্ত ছিল না। এই জন্য এখানে ষষ্ঠী প্রাপ্ত হয়ে যেত, সেই ষষ্ঠী যাতে না হয় ওই জন্য বামনঃ বলিম বসুধাম ইয়াচতে, দ্বিতীয় যাতে হয়, এই জন্য এই সূত্রের আবার বিশেষ প্রয়োজন। বামনঃ বলিম বসুধাম ইয়াচতে, বাচ্য পরিবর্তন করলে বামনেন বলিহি বসুধাম ইয়াচ্ছেতে, এরকম হবে। যেটা গৌণ কর্ম সেখানে সেটাই উক্ত হবে, আর সেখানে বিভক্তির পরিবর্তন দেখা যাবে। বামনেন বলিহি বসুধাম ইয়াচ্ছেতে। এরকমই তৃতীয় ধাতু আছে পচ ধাতু, ডুপচস পাকে, এর অর্থ কি বিক্লিপ্ত অনুকূল ব্যাপার, জানি আমরা এটা। উদাহরণ আছে মাতা তন্ডুলান উদনম পচতি, মাতা তন্ডুলেভ্য উদনম পচতি, এখানে পঞ্চমী। উদাহরণ স্পষ্টই বোঝা যাচ্ছে। কর্ম বাচ্য পরিবর্তন করলে মাত্রা তন্ডুলানি উদনম পচ্যন্তে, তন্ডুলানি এরই পরিবর্তন হয়েছে। আচ্ছা আচ্ছা, তন্ডুলাহা হবে এটা। পুংলিঙ্গে শব্দ এটা। তারপরে দণ্ড নিপাতনে মানে গ্রহণানুকূল ব্যাপার। এইটার স্যার ওই বাক্যটার অর্থ কি? মাতা তণ্ডুলেভ্য উদনং পচতি। উদনম পচতি, আর তন্ডুল মানে চাল, সেখান থেকে অন্ন, উদন মানে ভাত। এটা কি পঞ্চমী? হ্যাঁ, পঞ্চমী। স্যার তাহলে এখানে তণ্ডুল থেকে মানে দুটো তো একই জিনিস, তাহলে কি করে হয় পঞ্চমী? হ্যাঁ, তন্ডুল থেকেই তো। মানে এখানে তো বিশ্লেষ হচ্ছে না। বুদ্ধি পরিকল্পিত বিশ্লেষ এখানে ধরে পঞ্চমী করা যেতে পারে, অথবা স্যার এখানে তো বিশ্লেষ হচ্ছে না, এখানে মানে বিশ্লেষ হচ্ছে একটাই তো বলে জিনিস। হ্যাঁ, একটাই জিনিস, বুদ্ধি পরিকল্পিত বিশ্লেষ এখানে পরিকল্পনা করতে হবে, আচ্ছা বুদ্ধি পরিকল্পিত বিভাগ। অথবা এরকমও বলা যেতে পারে এখানে কোনো সংজ্ঞায় প্রাপ্ত ছিল না, অপ্রাপ্তি পূর্বিক অবিবক্ষা, এটাও করা যেতে পারে। আচ্ছা আচ্ছা। তারপরে আছে কি দণ্ড ধাতু, দণ্ড নিপাতনে গ্রহণানুকূল ব্যাপার, মানে দণ্ড নিপাতন পূর্বক গ্রহণানুকূল ব্যাপার। হ্যাঁ, যেমন রাজা গর্গন শতম দণ্ডয়তি, রাজা গর্গেভ্য শতম দণ্ডয়তি, এখানে চতুর্থী হয়েছে গর্গেভ্য। অথবা এখানে তাদর্থে চতুর্থী করা যেতে পারে, না তাদর্থে হলে তো অদু নয়, ওইখানে হবে। ওরকমই এখানে অপ্রাপ্তি পূর্বিক অবিবক্ষা বললেও কোনো অসুবিধা নেই।
দণ্ড নিপাতনে গ্রহণানুকূল ব্যাপার। রাজা গর্গান শতম দণ্ডয়তি। রাজা গর্গদেরকে 100 টাকা শাস্তি দিয়েছে, দণ্ড, মানে তার কাছ থেকে 100 টাকা নেবে, গ্রহণানুকূল ব্যাপার। রাজা গর্গেভ্যঃ শতম দণ্ডয়তি, রাজ্ঞা গর্গাঃ শতম দণ্ডন্তে। এখানে কিন্তু চতুর্থী আছে। পরে আছে রুধির আবরণে। হ্যাঁ, এই ধাতুর অর্থ কি এখানে দেওয়া হয়েছে? নির্গম প্রতিবন্ধ পূর্বক যৎকিঞ্চিৎ অধিকরণক চিরস্থিত্যনুকূল বন্ধনাদি ব্যাপার, মানে বেরোতে পারবে না, নির্গম প্রতিবন্ধ পূর্বক যৎকিঞ্চিৎ অধিকরণক, হ্যাঁ, বেরোতে পারবে না বা ছেড়ে যেতে পারবে না, এরকম যৎকিঞ্চিৎ যে কোনো একটা অধিকরণ, সেখানে চিরস্থিতি অনুকূল বন্ধনাদি ব্যাপার, চিরস্থিতি যাতে ওখানে হয় সেরকম ভাবে বেঁধে দিয়ে যাওয়া, সেই ব্যাপার হচ্ছে আবরণ করা। যেমন ব্রজম অবরুণোদ্ধি গাম, অবপূর্বক রুদ ধাতুর হচ্ছে এটা অর্থ। ব্রজ মানে হচ্ছে গোষ্ঠ প্রভৃতি, সেখানে গরু যাতে আর বেরোতে না পারে সেরকম ভাবে বেঁধে দিয়ে যাওয়া, সেটা হচ্ছে অবরুণোদ্ধি। তো এখানেও হচ্ছে ব্রজে অবরুণোদ্ধি অধিকরণ ছিল, তার অবিবক্ষা করে ব্রজম অবরুণোদ্ধি গাম এরকম হয়েছে। ব্রজহ গাম অবরুদ্ধতে, এরকম কর্ম করলে, কর্মণি বাক্য করলে এরকম হবে। সহজই অর্থ আছে, সেরকম কোনো কঠিন নয়। প্রচ্ছ, আর এগুলো আগে একবার পড়ানোই হয়েছে, সেখানে আশা করছি সকলেই ছিলেন। প্রচ্ছ গিপসিয়ায়াম মানে জিজ্ঞাসা আয়া, জিজ্ঞাসা অর্থে, তার অর্থটা কি বলা হচ্ছে? জিজ্ঞাসিতব্য অর্থ জ্ঞানানুকূল কেন পথা গন্তব্যম ইত্যাদি অভিলাপাদি রূপ ব্যাপার, মানে জিজ্ঞাসিতব্য অর্থ জ্ঞানানুকূল, যে জিজ্ঞাসা করা হয়েছে তার অর্থ জানার জন্য, যেমন কোন রাস্তার দিকে যাব, এরকম যে অভিলাপাদি রূপ ব্যাপার, সেটা হচ্ছে প্রচ্ছ ধাতুর অর্থ। হ্যাঁ, তো মানবকম পন্থানম পৃচ্ছতি মানে মানবকায় পন্থানম পৃচ্ছতি এরকমও অনেকে করে, আবার মানবকেন পন্থানম পৃচ্ছতি এরকমও অনেকে করে। ঠিক আছে, তো মানব সব চাইতে ভালো হচ্ছে ওই যে সম্ভবত অপ্রাপ্তি পূর্বিকা অবিবক্ষা করে দিতে হবে। এখানে বস্তুত সম্প্রদান সঙ্গে প্রাপ্তই আছে, মানে আমরা যে বলেছিলাম ক্রিয়ায় যদ অভিপ্রৈতি ততএব তৎ সম্প্রদানম, এখানে তো সেরকম ভাবে এখানে কি জিজ্ঞাসিতব্য অর্থ জ্ঞানানুকূল, যে জিজ্ঞেস করা হয়েছে সেই অর্থের জানার জন্যে, যেমন কি কেন কথা গচ্ছামি গন্তব্যম, এরকম যে অভিলাপ, পরস্পর আলাপ, সেই ব্যাপার হচ্ছে এখানে প্রচ্ছ ধাতুর অর্থ। মানবকম পন্থানম পৃচ্ছতি এরকম বাক্যের প্রয়োগ হবে। বাচ্য পরিবর্তন করলে মানবকঃ পন্থানম পৃচ্ছতে। চি ধাতু আছে, চি চয়নে, তার অর্থ বলা হচ্ছে কি প্রত্যাব্য আদানানুকূল লোষ্ট প্রহারাদি রূপ ব্যাপার। পেড়ে গ্রহণ করা, নেওয়া রূপ অর্থ, যেমন কি কিরকম ভাবে নেওয়া, তো লোষ্ট প্রহার আদি, ঢিল ছুড়ে পেড়ে নেওয়া, সেটা হচ্ছে চি ধাতুর অর্থ। অবপূর্বক চি ধাতুর অর্থ, যেমন বৃক্ষম অবচিনতি ফলানি, সবসময় লোষ্ট প্রহার আদি বলেছে, লোষ্ট প্রহার দ্বারা হয় না সবসময়, আকশির দ্বারা টেনে নিয়ে আসাও হতে পারে। বৃক্ষম অবচিনতি পুষ্পানি যদি বলা হয়, সেখানে তো পুষ্প দেওয়ার লোষ্ট প্রহার আদি করা হয় না, ফলের ক্ষেত্রে ঠিক আছে। বৃক্ষাৎ অবচিনতি ফলানি, এখানেও বস্তুতঃ এখানে ঠিক আছে, অবচিয়তে ফলানি, বৃক্ষ অবচিয়তে ফলানি, এখানে সম্প্রদায় উপাদান সম্ভব ছিল, তার অবিবক্ষা করা হয়েছে, দিয়ে বৃক্ষম অবচিনতি ফলানি এরকম হচ্ছে। এরপর আছে ব্রুই ব্যক্তায়াম বাচি, বোধনানুকূল ব্যাপার, বোঝানো। যেমন মানবকম ধর্মম ব্রুতে ভক্তি বদতি, এখানেও মানবকায় ধর্মম ব্রুতে এরকম হওয়ার কথা, সম্প্রদান, সেই তার অবিবক্ষা করে মানবকম ধর্মম ব্রুতে। বাচ্য পরিবর্তন করলে মানবকহ ধর্মম উচ্চতে, ব্রুতে থেকে উচ্চতে হয়, ভক্তি এখান থেকে উচ্চতে হয়। তারপরে আছে শ্বাস ধাতু, শ্বাস অনুশিষ্ট, তার অর্থ কি বলছে? তো ধর্মম কুরু ইত্যাদি বিধি ঘটিত শব্দ প্রয়োগ রূপ বোধনানুকূল ব্যাপার, ধর্ম আচরণ করো এরকম ভাবে বিধি ঘটিত বাক্য শব্দ প্রয়োগ করে কাউকে বোঝানো, সেটা হচ্ছে শ্বাস ধাতুর অর্থ। যেমন মানবকম ধর্মম শাস্তি, মানবকায় ধর্মম শাস্ত্রী, এখানেও সম্প্রদান সম্ভব ছিল, তারা অবিবক্ষা করে মানবকম ধর্মম শাস্তি প্রয়োগ হয়েছে, মানবকঃ ধর্ম শিষ্যতে,
বাচ্য পরিবর্তন করলে। তারপরে হচ্ছে জি ধাতু, জি জয়ে, তার অর্থ হচ্ছে গ্রহণানুকূল তাড়নাদি ব্যাপার। হ্যাঁ, গ্রহণ করবে তার সঙ্গে তাড়নাদি ব্যাপার। যেমন দুর্যোধন রাজ্যম পাণ্ডবান জয়তি, মানে রাজ্য পাণ্ডবদের কাছ থেকে দুর্যোধন রাজ্য জয় করে নিয়েছে। এখানে রাজ্য শুধুমাত্র গ্রহণ করেনি, তাদেরকে শাস্তিও মানে তাড়নাদি ব্যাপার মানে তাদেরকে আঘাতও করেছে। দুর্যোধন পাণ্ডবান রাজ্যম পাণ্ডবান জয়তি, দুর্যোধনেন পাণ্ডবাহ রাজ্যম জিয়তে, জিয়ন্তে হবে এখানে, জিয়ন্তে। মথ ধাতু আছে, মথ বিলোড়নে, মানে দ্রব্যগত সারোদ্ভবন অনুকূল ব্যাপার। দ্রব্যের যে সারভূত অংশ, সেই সারভূত অংশকে বের করানো, সেই হচ্ছে বিলোড়ন শব্দের অর্থ। যেমন সমুদ্রম অমৃতম মথনাতি, এখানে সমুদ্রাত অমৃতম মথনাতি এরকম অপাদান হওয়ার কথা ছিল, তার অবিবক্ষ করে সমুদ্রম অমৃতম মথনাতি, হ্যাঁ, সমুদ্র অমৃতম মথ্যতে, এরকম বাচ্য পরিবর্তন করলে হবে। তারপরে আছে মুষস্তেয়ে, মুষ্ণাতি যে হয়, তার অর্থ কি বলা যায়, স্তেয় মানে চোরীয়, মানে পরস্বামিক দ্রব্যস্য, যে দ্রব্যের অন্য কোনো একজন স্বামী আছে তার কাছ থেকে সেই দ্রব্য নিয়ে দ্রব্য আদানানুকূল ভিত্তি ছিদ্র করণাদি রূপ ব্যাপার হয়। হ্যাঁ, দেওয়াল ভেঙে দেওয়া, হ্যাঁ, গাছ থেকে ইত্যাদি, এই সকল ব্যাপার আর কি, যেগুলো চোরেরা করে, সেই সকল ব্যাপার হচ্ছে মুষ ধাতুর অর্থ। যেমন শতম মুষ্ণাতি দেবদত্তম, দেবদত্তাৎ শতম মুষ্ণাতি, এখানেও অপাদান সম্ভব ছিল, সেই অপাদানের অবিবক্ষা করে শতম মুষ্ণাতি কর্মসংজ্ঞা করে শতম মুষ্ণাতি দেবদত্তম হয়েছে। এখানেও দেবদত্ত শতম মুষ্যতে, এরকম কর্ম নিতে। তারপরে নি ধাতু, যে চারটা বলা হয়েছিল সেখানে আলাদা। নি ধাতুর অর্থ হচ্ছে দেশান্তর সংযোগানুকূল ব্যাপার। যেমন দেবদত্ত গ্রামম অজাম নয়তি, দেবদত্ত গ্রামে অজাম নয়তি, এখানে অধিকরণ সম্ভব ছিল, তার অবিবক্ষা করে দেবদত্ত গ্রামম অজাম নয়তি, দেবদত্তেন গ্রামম অজানীয়তে, এখানে কিন্তু প্রধান যে কর্ম তার পরিবর্তন হবে, তার জন্য দেবদত্তেন গ্রামম অজানীয়তে। হৃধাতুর অর্থ স্কন্ধ গ্রহণাদি রূপ, হ্যাঁ, দেশান্তর সংযোগানুকূল ব্যাপার, স্কন্ধ গ্রহণ, ধরে একদম হরণ করে নিয়ে যাওয়া যেটাকে বলে আর কি। দেবদত্ত গ্রামম অজাম হরতি, ছাগলের ঘাড় ধরে নিয়ে চলে যাওয়া, দেশান্তরে নিয়ে যাওয়া, সেটাকে হরণ করা বলে। দেবদত্ত গ্রামে অজাম হরতি, এখানেও ওই অধিকরণ অবিবক্ষা করে কর্ম হয়েছে, দেবদত্তেন গ্রামম অজানিহ্রিয়তে, কর্ম নিতে। তারপরে আছে কৃষ বিলেখনে, তার অর্থ হচ্ছে আকর্ষণ। কিরকম, যেটা হচ্ছে রজ্জু বন্ধন আদি না বলা চালনম, হ্যাঁ, দড়ি টড়ি বেঁধে দিয়ে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে কর্ষণম, কর্ষতি। দেবদত্ত গ্রামম অজাম কর্ষতি, এখানেও গ্রামে অজাম কর্ষতি ছিল, সেখান থেকে অধিকরণের অবিবক্ষা করে গ্রামম অজাম কর্ষতি, এরকম। দেবদত্তেন গ্রামম অজাকৃষ্যতে বহপ্রাপণে, এখানেও शकटाद्य आरोपणादि रूप देशांतर संयोगानुकूल प्राप्ति अनुकूल व्यापार। বহপ্রাপণে মানে शकट, যানবাহনের দ্বারা নিয়ে অন্য দেশে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে বহন করা বলে। দেবদত্ত গ্রামম অজাম বহতি, এখানেও গ্রামে অজাম বহতি হয়েছিল, অধিকরণের অবিবক্ষা করে কর্মসংজ্ঞা করা হয়েছে, কর্ম নিতে। দেবদত্তেন গ্রামম অজা উহ্যতে, বহ ধাতুর উহ্যতে রূপ হয়। এইরকম হচ্ছে 16টা টোটাল ধাতু। এখানে কিছু বিশেষ আছে, হ্যাঁ, সেই বিশেষটা বলে আজকের ক্লাস শেষ করা হবে। হ্যাঁ, এই যে সংজ্ঞা করা হয়েছে, এখানে যে 16টা ধাতু বলা হয়েছে, শুধুমাত্র যে এই 16টা ধাতুর ব্যবহার এই অকথিত কর্ম হবে এরকম নয়। এই 16টা ধাতুর যে অর্থ, তদর্থক যদি অন্য কোনো ধাতু থাকে, তৎযোগেও কিন্তু এই অকথিত কর্ম সম্ভব। সেই জন্যেই এই যে অবিবক্ষিত কর্ম সংজ্ঞাটা করা হয়েছে, সেটা হচ্ছে অর্থ নিবন্ধনা সংজ্ঞা, মানে অর্থকে আশ্রয় করেই এই ধাতুর যেরকম অর্থ, সেরকম অন্য কোনো ধাতুর অর্থ থাকলে সেই ধাতুর ক্ষেত্রেও অকথিত কর্ম সম্ভব। যেমন আমরা দেখেছি ব্রু ধাতু, সেই ব্রু ধাতুর অর্থ হচ্ছে কি বলা, এই জন্য বক্তি বদতি ইত্যাদি ধাতুর ক্ষেত্রেও হবে। সেরকমই ভাষতে অভিধত্তে বক্তি ইত্যাদি সিদ্ধম, তেন মানবকম ধর্মম ব্রুতে শাস্তি অভিধত্তে বক্তি ইত্যাদি সিদ্ধম। এই জন্য পচতি, যেমন হচ্ছে আরো অন্যান্য কি আছে, বহতি, সেই জায়গাতেও অন্যান্য তদর্থক যদি অন্য কোনো ধাতু থাকে
তৎযোগেও কিন্তু সম্ভব। হ্যাঁ, এছাড়াও এই সূত্রে আরেকটা বার্তিক আছে, অকর্মক ধাতুভির যোগে দেশঃ কালঃ ভাবঃ গন্তব্য অথবা চ কর্মসংজ্ঞকঃ ইতি বাচ্যম। মানে অকর্মক ধাতুর যোগে যেটা দেশ, যেটা কাল অথবা ভাব, ভাব মানে কি ক্রিয়া, আর গন্তব্য অথবা মানে গন্তব্যে যে রাস্তা, যে রাস্তাতে এখন যাচ্ছে তারও কি হয়, কর্মসংজ্ঞক হয়। যেমন উদাহরণ একে একে বলা হচ্ছে, অকর্মক ধাতু আছে এখানে স্বপ ধাতু, তার যোগে কাল দেশ যেটা কুরু দেশ, তারও কিন্তু এখানে অধিকরণ হওয়ার কথা ছিল, কিন্তু কর্ম হয়ে গেছে কুরুন স্বপিতি, এরকম রূপ হবে। মানে কুরু দেশে স্বপিতি এরকম হওয়ার কথা, কিন্তু কুরুন স্বপিতি কর্ম হয়ে গেছে। কেন? কারণ স্বপ হচ্ছে এটা অকর্মক ধাতু, তৎযোগে দেশ যেটা কুরু দেশ, তার কর্মসংজ্ঞা হয়েছে কর্মণি দ্বিতীয়া, দ্বিতীয় হয়েছে কুরুন স্বপিতি। ঠিক তেমনি মাসম আসতে, মাসে আসতে এরকম হওয়ার কথা। এখানে কালের কথা বলা হয়েছে, মাসে মাসে আসতে, সেখানেও অকর্মক ধাতু যেহেতু আস ধাতু আছে, এই জন্যে কাল যেটা মাস, তারও কিন্তু কর্মসংজ্ঞা হয়েছে কর্মণি দ্বিতীয়, দ্বিতীয় হয়েছে। আর কি বলে যে ভাব যেটা ক্রিয়া, গোদোহম, গোদোহ রূপ হচ্ছে কি এখানে ক্রিয়া, গোদোহ মানে হচ্ছে গোদোহনম আসতে, গোদোহন হচ্ছে, এখানেও কিন্তু গোদোহনম, এখানে ভাব যেহেতু, এই জন্য এরও কর্মসংজ্ঞা হয়েছে কর্মণি দ্বিতীয়া, দ্বিতীয় হয়েছে, যেহেতু অকর্মক ধাতু আসতে। ঠিক তেমনি ক্রোশম আসতে, এখানে গন্তব্য অধ্ব হচ্ছে ক্রোশম আসতে। হ্যাঁ, মানে তার আসতে, সে সে কোথায় আছে এখন, তাহলে ক্রোশম আসতে, হ্যাঁ বাড়ি থেকে বেরিয়েছে এখন, আর হয়তো 1 কোষ রাস্তার দেরি আছে, এরকম অর্থে এখানে ক্রোশম আসতে এরকম প্রয়োগ হবে। এই সব জায়গাতেই অকর্মক ধাতু আছে বলে দেশ, কাল, ভাব আর গন্তব্য অথবা তার কর্মসংজ্ঞা হয়েছে কর্মণি দ্বিতীয়া, দ্বিতীয়া হয়েছে। স্যার মাসম আসতে এর মানে কি? হুম, মাসে এখানে মাসম আসতে, মাসে আসতে এরকম হওয়ার কথা ছিল, মাসে আসতে। এখানে অধিকরণ সংজ্ঞাকে বাদ করে দিয়ে কর্মসংজ্ঞা করা হয়েছে। আর গোদোহনম আসতে মানে গোদোহন গোদোহন কাল এখানে বিবক্ষা করা হয়েছে, সেই গোদোহন কালের কালে আসতে তিষ্ঠতি এরকম অর্থ। ক্রোশম আসতে, এখানে ক্রোশ শব্দ হচ্ছে গন্তব্য অধ্ব, এখানেও হচ্ছে গন্তব্য অধ্বনি আসতে এরকম হওয়ার কথা ছিল। মানে ক্রোশে আসতে এখানেও অধিকরণ হওয়ার কথা ছিল, সে অধিকরণকে বাদ করে এখানেও কর্মসংজ্ঞা হয়েছে। মাসং যাবৎ আসতে না না, এরকম হবে মাসে কি? যাবৎ আসতে নয়, মাসে আসতে, মাসে আসতে এরকম অধিকরণ হওয়ার কথা ছিল, তাকে বাদ করে এখানে কর্ম হয়েছে। মাসম আসতে মানে মাসে, মানে পুরো মাসটাই মানে থাকবে বা কিছু? অর্থটা এখানে গ্রন্থে সেরকম দেওয়া নেই, দেখছি। এখানে অর্থটা দেওয়া নেই কোথাও, মাসম আসতে তাৎপর্যটা কি আর কি।
স্যার আসতে মানে তো বসে থাকা দেখাচ্ছে। হ্যাঁ, ওরকমই অর্থ আর কি। তো মাসে আসতে বললে তো সেরকম অর্থটা আসছে না, ওখানে কিছু শব্দ নিয়ে এসে আর কি পূরণ করে বাক্যটা অর্থ করতে হবে আশা করছি। এরকমই অর্থ হবে কিছু। এখানে তো বলছে না কিছু। আচ্ছা, অন্য গ্রন্থে অন্য কোনো টিকাতে আমি দেখবো, দেখে পরের দিনে বলবো, ঠিক আছে? তাহলে আজ অতটা পর্যন্তই রইলো। মাসে আসতে, এটা তো বাক্য বোঝা যাচ্ছে। আসতে মানে অর্থ ওরকমই, অস্থি যা অর্থ আসতে সেরকমই অর্থ, তো ধাতুটা হচ্ছে অকর্মক। ওখানেও অকর্মক, অস্থি ধাতু অকর্মক। হুম, একদম পরিষ্কৃত অর্থটা কি, যেমন কুরুল সপিতি এখানে বোঝা যাচ্ছে, কুরু বেশি নিদ্রাম করতি, মাস মাসতে এখানে সেরকম বোঝা যাচ্ছে না অর্থ। ঠিক আছে, আমি পরের দিনে অন্য কোনো টিকা থেকে বলবো দেখে। ঠিক আছে, আজ অতটা পর্যন্তই তাহলে। এখানেই রাখছি তাহলে।